আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর এইচএসসি এবং আলিম 2025 ব্যাচের তোমাদের পরীক্ষা চলতেছে, তো কিছুদিন পরেই তোমাদের ভর্তি যুদ্ধ শুরু হবে। সেখানে তোমরা অনেকেই এখনও দ্বিধান্বিত যে কোথায় ভর্তি হব, কিভাবে কোচিং করব, কিভাবে পড়লে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটি পছন্দের সাবজেক্টে পড়ার সুযোগ হবে। সেটা নিয়ে তোমরা যেমন ব্যতিব্যস্ত, তোমাদের অভিভাবকরা অনেক বেশি চিন্তিত। তো তোমাদের এই প্রস্তুতিকে আরও সহজ এবং গোছানো করতে আজকের আমাদের এই লাইভ সেশন। আমরা নিয়মিতই বিভিন্ন লাইভ সেশনে তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। আজকের এই সেশনে আমাদের সাথে উপস্থিত হয়েছে শুধুমাত্র অনলাইনে কোর্স করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনার সুযোগ পেয়েছে মাসুদ রানা। আমরা মাসুদ রানার কাছ থেকে তার এই পুরো জার্নি এবং গাইডলাইন পরামর্শ এই বিষয়গুলো শুনবো। আশা করি যে এই ব্যাপারগুলো তোমরা আমাদের সাথে যদি শেষ পর্যন্ত থাকো, তাহলে তোমাদের অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো মাসুদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা মাসুদের সাথে কিন্তু এর আগেও একটি সেশন করেছি, সেখানে মাসুদ তার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমাদের কাছে শেয়ার করেছে। তো আজকে মাসুদ আমরা মূলত কয়েকটা বিষয় নিয়ে জানার চেষ্টা করব তোমার কাছ থেকে। এক নম্বর হচ্ছে যে আমাদের এখনকার যে জেনারেশন বা অনলাইনের প্রতি মানুষের এখনো এক ধরনের বিতৃষ্ণা রয়েছে, এটা খুবই স্বাভাবিক। মানুষ মনে করে যে আসলে অনলাইনে পড়াশোনা হয় না। তোমার কাছে কি মনে হয়, আসলে কি অনলাইনে পড়াশোনা হয় কিনা? আচ্ছা, অনলাইনে পড়াশোনার ব্যাপারটা আসলে ডিপেন্ড করে মানুষের উপরে। ডিস্ট্রাকশনের অনেক যদি ওয়ে থাকে, যে অনেকে গেম খেলে, আবার সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত থাকে, তো তাদের জন্য এটা একটা বিপজ্জনক হতে পারে, বিপজ্জনক ওয়ে হতে পারে। কিন্তু অনলাইনে বর্তমানে যেহেতু এটা যুগটাই চলছে অনলাইনে, সুতরাং পড়াশোনাটাও অনলাইন ভিত্তিক হয়ে গেছে অলরেডি। সো এখন যদি কেউ অনলাইনে পড়াশোনা করতে চায়, তো এখানে অনেক মাধ্যম রয়েছে, অনেক উপায় রয়েছে পড়াশোনা করে ভালো কিছু করার, ভালো ফলাফল অর্জনের। সো আমি মনে করি যে অনলাইনে পড়াশোনা করা বর্তমান যুগের সাথে তাল মিলানোর মতোই কিছু একটা। আচ্ছা, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে আসলে মানে অনলাইনে অনেকে ভর্তি হতে চায় না, কারণ অনেক স্ক্যামের শিকার হয়, বা হচ্ছে যে সেখানকার যে কোর্স আউটলাইন দেয় সেটা শেষমেশ শেষ করতে পারতেছে না, বা হচ্ছে যে যেভাবে সার্ভিস দেওয়ার কথা সেভাবে তো দিতে পারতেছে না। বা অনেক সময় যেটা দেখি যে আমরা মানে একটা বইয়ে যা আছে ক্লাসেও আসলে হুবহু সেটাই কপি পেস্ট করে পড়ানো হচ্ছে। মানে ক্লাস করেও যে তার একটু ভিন্নতা পাওয়া বা এক্সট্রা কিছু পাওয়া, এই ধরনের অনেক কিছু আসলে পাচ্ছে না। এই একটা হেজিটেশন শিক্ষার্থীদের মাঝখানে আছে, বা শিক্ষার্থীর অভিযোগগুলো আমাদেরকে করে থাকে। তো সেই জায়গায় স্কুল অফ এক্সিলেন্স তোমার কাছে কেমন মনে হয়েছিল? আচ্ছা, এটা সত্য যে অনলাইনে বর্তমানে অনেকেই স্ক্যামের শিকার হচ্ছে। আহ, বলা যায় শিক্ষাক্ষেত্রেও অনেকেই স্ক্যামের শিকার হচ্ছে। কিন্তু আমি যদি স্কুল অফ এক্সিলেন্সের ব্যাপারে বলতে চাই, কেউ যদি স্কুল অফ এক্সিলেন্সের কোর্স নেয় এবং কোর্সের সাথে লেগে থাকে, তাহলে নিশ্চয়ই তাকে কখনো রিগ্রেট করতে হবে না। আমি আমার নিজের কথাই বলি, আমি স্কুল অফ এক্সিলেন্সের সাথে লেগেছিলাম, তাদের নিয়মিত কোর্স করেছি, পরীক্ষা দিয়েছি এবং তাদের ডাইজেস্ট ফলো করেছি, সেখান থেকে প্র্যাকটিস করেছি। আমি যতদূর ধারণা করতে পারি যে আপনারা যদি স্কুল অফ এক্সিলেন্সের কোর্স নেন, তবে এখানে কোনো ঠকার কোনো চান্স নেই। আমি মনে করি যে এখানে রিগ্রেট কখনো আপনাদের করতে হবে না। এবং গার্ডিয়ান যারা আছে তারা হেজিটেট ফিল করেন যে আসলে অনলাইনে কতটুকু পড়াশোনা হয়, বা এরকম স্ক্যামের শিকার অনেকেই হচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে। তো তাদের জায়গা থেকে এই যে দৃষ্টিকোণটা, আমি তাদেরকে বলবো যে স্কুল অফ এক্সিলেন্স একটা আস্থার নাম, স্কুল অফ এক্সিলেন্স একটা সফলতার পথে একটি নাম। আচ্ছা, আহ, তুমি যে শুধুমাত্র অনলাইনে কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তো এই জার্নিতে এটা একটা লম্বা সময় ছিল, যেহেতু আমাদের পরীক্ষা শুরু হয়েছিল সেই 24 সালে জুলাই আগস্টে যে আন্দোলন। তো আগস্টের অনেকদিন পরে ক্লাস শুরু হলো, বলা যায় অফিসিয়ালি সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে গেছিল। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো। এই যে 5টা মাসের যে একটা দীর্ঘ জার্নি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, তো কোনো এক সময় কি তোমার এরকম মনে হয়নি যে আমি মনে হয় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছি, মনে হয় আসলে অফলাইনে যাওয়া দরকার ছিল, বা ওদের চেয়ে আমি মনে হয় পিছাই যাচ্ছি, এরকম কোনো কিছু কি মনের ভিতরে এরকম প্রশ্ন উদ্বেগ ঘটেছিল কিনা? না, আসলে অফলাইনের যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো বিবেচনা করেই আমি মূলত অনলাইনে এসেছি। আর যে ভাইয়া বললেন দীর্ঘ সময়ের ব্যাপারটা, আসলে স্কুল অফ এক্সিলেন্সে ধারাবাহিকভাবে সবকিছু করানো হয়েছে এবং এখানে সবকিছু ডিসিপ্লিন থাকায় আমার আসলে রিগ্রেট করতে হয়নি যে এত দীর্ঘ সময় আমি কিভাবে পার করবো এনাদের সাথে। এবং আমার কোনো হেজিটেশনও করতে হয়নি যে আসলে কি আমি সঠিক পথে যাচ্ছি, এনাদের সাথে গেলে কি আমি সফলতা পাবো। সো এরকম আমার কখনো রিগ্রেট করতে হয়নি এখন। এবং আগে কখনো হেজিটেশন করতে হয়নি, আমার হেজিটেট করতে হয়নি কখনো। আমি দেখেছি তাদের নিয়মিত পরীক্ষা, তাদের নিয়মিত ক্লাস, এগুলো ফলো করার মাধ্যমে আমি নিজের ডেভেলপমেন্টটা এটা বুঝতে পারছিলাম। সো আমি বলতে চাই যে এই যে দীর্ঘ সময়টা আমি পার করেছি অ্যাডমিশন টাইমে, এটা আমার কাছে কখনো মনে হয়নি যে আমি সফলতার থেকে দূরে চলে যাচ্ছি, বা
আমাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম কখনো আমার মনে হয়নি। তোমার তো এর আগেও একবার গল্প হয়েছিল, তুমি বলেছিলে যে তোমার একমাত্র টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পরীক্ষাও দাও নাই, বা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পেরেছিলে যে না আমার এখানে একটা ভালো পজিশন হয়ে যাবে, সো আমার আর অন্য কোথাও পরীক্ষা দেওয়ার দরকার নেই। তাহলে এই যে মানে শুধুমাত্র অনলাইনে কোচিং করে এতটা কনফিডেন্ট আসলে কিভাবে অর্জন করলা? আচ্ছা, আমি যেটা বলেছিলাম স্কুল অফ এক্সিলেন্স ছিল অনেক ধারাবাহিক এবং ডিসিপ্লিন। আমি স্কুল অফ এক্সিলেন্সের সাথে লেগেছিলাম, এবং আমি এটাও বলেছি যে আমি আমার উন্নতিটা বুঝতে পারছিলাম। আমি তাদের সাথে নিয়মিত পরীক্ষা দিয়েছি, নিয়মিত ক্লাস করেছি। এটার মাধ্যমে আমি যে উন্নতিটা বুঝতে পারছিলাম, এটা এই কারণেই মূলত আমার মধ্যে কনফিডেন্সটা গ্রো হয়েছে, যে না আমি আসলে পারবো, এইভাবে এগিয়ে গেলে আমি ইনশাল্লাহ সফলতার কাছাকাছি যেতে পারবো। এই এই টোটাল অ্যাডমিশন জার্নিতে তোমার আসলে কত টাকা খরচ হয়েছিল? মানে আমাদের অনলাইন কোর্স বা আনুষঙ্গিক বই কেনা, আচ্ছা আবেদন করা, সব মিলে কত টাকা খরচ হলো? আচ্ছা, স্কুল অফ এক্সিলেন্সের কোর্স মূলত কিনতে যা খরচ হয়েছে, তাই আমি বলবো আমার লেগেছিল প্রায় 3,500 টাকা। এবং তাদের সাথে আমি ডাইজেস্ট এবং একটা টি শার্ট পেয়েছিলাম। আর বাদ বাকি প্র্যাকটিসের জন্য আমি দুই একটা বই কিনেছিলাম। আমি আগেও বলেছি যে মূলত প্র্যাকটিসের কোনো সময় সীমা নেই, যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি উন্নতি হবে। সো আমি বলতে চাই যে সব মিলিয়ে কোচিংয়ের ব্যাপারে যদি বলতে চাই, তাহলে প্রায় 6 থেকে 7 হাজার টাকা আমার খরচ হয়ে গেছে অনলাইনে। শুধু মানে বই আর হলো যে আমাদের কোর্স কেনার জি, কোর্স purpose-এ? এবং বইয়ের আর ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল শুধু? জি। আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি 10,000 টাকায় তোমার অ্যাডমিশন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে আর কি, হ্যাঁ, অর্থাৎ জি, দশ অ্যাডমিশন হাজার শুরু থেকে। টাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে তো গেছে। তোমার সাথে তোমার পরিচিত যে সকল বন্ধুরা ঢাকাতে বা অন্য কোথাও কোচিং করেছে, ওদের কত টাকা খরচ হচ্ছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কখনো? হ্যাঁ, মূলত আমি প্রথমত বাড়ি ছেড়েছিলাম বাইরে কোচিং করার জন্য। আমি বলেছি আমি প্রথমে অফলাইন কোচিং এ ভর্তি হয়েছিলাম। আর সেগুলোর যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো বিবেচনা করে আমি অনলাইনে এসেছি। সো আমি যেটা দেখেছি, মেস ভাড়া এবং বাইরে খাওয়া খরচ এবং হাত খরচ সহ প্রায় মাস প্রতি প্রায় 4 থেকে 5 হাজার করে চলে যাইতো। এভাবে যদি 5-6 মাসের কথা আমি বিবেচনা করি, তাহলে প্রায় 40,000 থেকে 50,000 টাকা চলে যাইতো, এবং কোচিং এর যে আলাদা একটা ফি সেটা বাদেই। সো সব মিলিয়ে প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো খরচ হয়ে যেত। আমার অনেক বন্ধুরা এরকমই খরচ হয়ে গেছে। আহ, তুমি তোমার খুব পরিচিত পরিবেশেই ছিলে, তুমি কলেজে যেখানে তুমি নীলফামারী সরকারি কলেজে পড়েছো, এবং সেখানে সম্ভবত মেসেই তুমি ওখানেই অ্যাডমিশনের সময় ওখানেই তো তুমি ছিলে। তাহলে এই যে নিজস্ব পরিবেশে পরিচিত পরিবেশে থেকে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া ভালো, না ওই পরিবেশ থেকে আবার মানে ঢাকাতে আসা একটা নতুন পরিবেশ, নতুন এনভায়রনমেন্ট, রুমমেট কে হবে এই জিনিসটা উপলব্ধি করা যায় না, বা আমি হয়তো বা পড়ার প্রতি সিরিয়াস আরেকজন নাও হতে পারে, কোনটা আসলে বেটার? বা স্টুডেন্টদের এই সাইকোলজি আসলে কেন কাজ করে যে সবকিছু হলে ঢাকামুখী যেতে হবে, আহ, বাসায় থেকে বা ঘরে বসেই সম্ভব না, এটা কেন তোমার কাছে কোনো কি মনে হয়েছে? আচ্ছা, বাসায় থেকে এবং বাইরে থেকে সফলতার যে একটা ব্যাপার আছে, এটা মূলত নির্ভর করে মানুষের উপরে, যে কে কিরকম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি কেউ বাড়িতে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে ঘরে পড়াশোনা করার একটা পরিবেশ তৈরি করতে পারে, এবং বাইরে তার যে ডিস্ট্রাক্ট হওয়ার অনেক ওয়ে আছে সেগুলো থেকে সে দূরে থাকতে পারে, তাহলে অবশ্যই অনলাইনে ঘরে বসেই কোর্স করে সে অনেক ভালো কিছু করতে পারবে, এবং ভালো জায়গায় তার স্বপ্নের বিষয়ে পড়াশোনার সুযোগ পেতে পারে। আর যে ব্যাপারটা বললাম আমি, বাইরের যে ব্যাপারটা, বাইরে এসে আসলে এখানে কিছু বেনিফিট পাওয়া যায়, যেমন এখানে অপরিচিত মানুষ থাকে, এবং ডিস্ট্রাক্ট হওয়ার উপায় কম থাকে, আবার বেশিও থাকে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো এদিক থেকে দুইটারই বেনিফিট আছে। এবং বাড়ি থেকে যে খারাপ করা খারাপ 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 হয়ে যাবে এবং ভালো করা সম্ভব না, এই ধারণাটা ভুল। বাড়ি থেকেও অনেক ভালো কিছু করা সম্ভব, যেটা আমি একটা উদাহরণ, এবং আমার অনেক বন্ধু আছে যারা শুধুমাত্র স্কুল এক্সেলেন্সের সাথে লেগে থেকে সফলতা লাভ করেছে, তারাও এগুলোর একটা উদাহরণ। আচ্ছা, তোমার আগের সেশনে তুমি বলেছিলে যে তোমার কলেজের শিক্ষক নুরুল করিম স্যারের মাধ্যম দিয়ে তুমি স্কুল অফ এক্সেলেন্স সম্পর্কে জেনেছো আর কি। তো একটা মানসম্মত প্ল্যাটফর্ম সম্পর্কে আসলে শিক্ষার্থীরা কিভাবে জানতে পারে, আর কিভাবে আসলে বুঝতে পারে যে এই মানে এই প্ল্যাটফর্ম, যেহেতু অনলাইনে আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, শুধুমাত্র স্কুল অফ এক্সেলেন্স না আর কি, অনেকেই আমাদের চেয়ে হয়তো অনেক ভালো সার্ভিস দিয়েও থাকতে পারে, তাহলে তার জন্য কোনটা সুইটেবল হতে পারে এটা সে কিভাবে বাছাই করে বের করবে, আচ্ছা বা কার কাছে জানলে সে এটা বুঝতে পারবে? আচ্ছা, ভাইয়া যেটা বললেন, আমার কলেজের শিক্ষক, তিনি মূলত আমাদের একাডেমিক লাইফ থেকেই আমাদের অ্যাডমিশনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আর তিনি যেটা বলেছিলেন, আমাকে স্কুল অফ এক্সিলেন্সের একটা কোর্স নিতে বলেছিলেন, এবং আমি পরবর্তীতে আমার সিনিয়র যারা তাদেরকে দেখেছি, তারা স্কুল অফ এক্সিলেন্সের সাথে ছিল এবং তারা সফলতা পেয়েছে। তারা বর্তমানে আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে তারাও পড়ছে, তারাও তাদের পছন্দের সাবজেক্টে পড়ছে। তো তারা যদি পেরে থাকে, তাহলে আমি কেন পারবো না? আর শিক্ষার্থীরা মূলত এই ব্যাপারটাই দেখতে পারে, যে আসলে আমাদের যে সিনিয়র রয়েছে তারা একটা অনলাইন প্ল্যাটফর্মে ছিল, তারা কিরকম সফলতা লাভ করেছে, সেটা দেখেই মূলত তাদের চুজ করা উচিত যে আমি এটার সাথে যাব কি না। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমি ওই যে যখন আগে আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়েছি ওইখানে স্টুডেন্টরা প্রশ্ন করেছে যে, বা আমাদের পেজেও স্টুডেন্টরা বারবার প্রশ্ন করে যে অ্যাডমিশনের এই জার্নিতে আসলে কি মানে কতগুলো বই পড়া দরকার, এটা নিয়ে তোমার আসলে বক্তব্য কি? আচ্ছা, আমি যেটা আগেই বলেছি যে মূলত আমরা যেটা আমার অ্যাডমিশনে সফলতা লাভ করার মূলত তিনটা পথ থাকে। একটা হচ্ছে যে লার্ন, আরেকটা হচ্ছে প্র্যাকটিস, আরেকটা হচ্ছে যে পরীক্ষা দেওয়া বা ইভালুয়েট করা, নিজেকে মূল্যায়ন করা। সো প্রথমত শিক্ষার ব্যাপারে যেটা আমি বলতে চাই, প্রায় বেশিরভাগ বই হচ্ছে সেম সেম ধরনের রিসোর্স থাকে। সো রিসোর্সের ক্ষেত্রে অনেকগুলো বই কেনার কোনো দরকার নেই। আপনারা স্কুল অফ এক্সিলেন্সের সাথে লেগে থাকলে তারা যে রিসোর্স প্রোভাইড করবে, আপনাদেরকে ক্লাস স্লাইড দিবে, সেগুলো থেকে পড়লেই আপনাদের এই যে জ্ঞানের দক্ষতাটা এটা অনেক বেড়ে যাবে। কিন্তু যে প্র্যাকটিসের বেলায় যদি আসি, তাহলে প্র্যাকটিসের কোনো সীমা নেই। আপনারা স্কুল অফ এক্সিলেন্স থেকে সরবরাহকৃত ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করতে পারেন। এর বাইরেও ইচ্ছে হলে আপনাদের যদি আরো দরকার হয়, তো তখন আপনারা এর বাইরে অনেক বই কিনে তখন প্র্যাকটিস করতে পারেন। সো আমি বলবো যে বই কেনার ব্যাপারে একটু দেখে শুনে বই কিনতে হবে। এমন হয় যে আমি অনেক বই কিনে ফেলেছি কিন্তু সেগুলোর একটাও পড়িনি। সো আগে একটা বই শেষ করতে হবে, তারপরে যদি আমার মনে হয় যে না, আমার আরো বই দরকার, আমার আরো জ্ঞান লাভ করা দরকার, তখন আমার আরো বই কেনা উচিত। আচ্ছা, আমরা যদি সাবজেক্টিভ মানে বইয়ের ব্যাপারে আসি এক এক করে, বা কি ধরনের প্রশ্ন হয় সেখানে আসি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে 15টা এমসিকিউ থেকে প্রশ্ন আসে এবং 20 নম্বর থাকে হলো রিটেন থেকে। তো এর ভিতরে গ্রামার পার্ট থেকে বাংলায় কতগুলো প্রশ্ন থাকছে, অর্থাৎ একদমই ব্যাকরণ যেগুলো আছে, বিরোচন পার্ট না, ব্যাকরণ থেকে কতগুলো থাকতেছে, বিরোচন থেকে কেমন থাকে, এবং বাংলা প্রথম পত্র যে বইটা আছে ওরা পাঠ্য বই যেটা পড়েছে এইচএসসিতে, ওইখান থেকে আসলে কতটুকু প্রশ্ন থাকে এমসিকিউ রিটেনে? আচ্ছা, এমসিকিউ এর যে ব্যাপারটা, প্রথমত বাংলা ফার্স্ট পার্টের কথা বলি আমি। বাংলা ফার্স্ট পার্টে গদ্য এবং পদ্য থেকে এই দিক থেকে দুই ধরনের প্রশ্ন হয়। একটা মূলত লাইন হুবহু উঠায় দেয় যে এটা কোন ধরনের তথ্যবহুল থাকে আর কি। জিজ্ঞাসা করা হয় কোন জায়গা থেকে এটা তুলে ধরা হয়েছে, বা হচ্ছে এটা কে বা এটা কি, এরকম জিজ্ঞাসা করা হয়। আর দ্বিতীয়ত ওই সেম লাইন থেকে গ্রামার তুলে ধরা হয় যে এই লাইনে এই গ্রামার অ্যাপ্লাই হয়েছে, বলতে গ্রামার রিলেটেড প্রশ্ন করা হয়। আর দ্বিতীয়ত যে ভাইয়া ব্যাকরণের কথা বললেন, সেখান থেকেও প্রশ্ন হয়, যে বেসিক গ্রামার থাকে বাংলা, সেগুলো থেকে প্রশ্ন করা হয়। আর বিরোচনের কিছু কিছু পার্ট আছে, সমার্থক শব্দ, তারপরে পারিভাষিক শব্দ, তারপরে এক কথায় প্রকাশ, এগুলো থেকেও মোটামুটি প্রশ্ন হয়। সো যদি কেউ বাংলা ফার্স্ট পার্ট ভালোভাবে পড়ে, সেখান থেকে সে একটা বিশাল পরিমাণ একটা এমসিকিউ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি সে বিরোচন অংশ এবং ব্যাকরণের যে বেসিক গ্রামারগুলো রয়েছে, সেগুলো পড়লে সে মোটামুটি কমন পাওয়ার একটা সম্ভাবনায় থেকে যায়। আচ্ছা, বাংলা যে ওদের যেই আমি যদি দেখাই যে ওদের যে প্রথম পত্র যে বইটা রয়েছে আর কি, তোমরা অবশ্যই এই বইটা এইচএসসি লেভেলে পড়ে এসেছো, তোমাদের পরীক্ষা অলরেডি এই বইতে আছে, বা 26 ব্যাচে যারা আছো তারাও এই বইটা পড়তেছো। এবং আরেকটা বই আছে তোমাদের বাংলা, এই যে সহপাঠ যে বই, এই দুইটা বই থেকে, যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা দিয়েছো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকে তো দেখার সুযোগ হয়েছে তোমার, এই দুইটা বই পড়লে কি সে মানে মানে আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 15 নম্বর, তো শুধুমাত্র কেউ যদি এই দুইটা বই খুব ভালো করে পড়ে, তার জন্য কি 5 নম্বরের জন্য তো আমরা জানি যে 5 লাগে আর কি, সেটা কি এখান থেকে কমন পাবে কিনা এই দুইটা বই থেকে? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা বা বলেছি যে রিটেনে তো হলো যে ওদের 20 নম্বর আছে, জি। রিটেনও কি 100% এই দুইটা বই থেকে কমন পাবে কিনা? হ্যাঁ, মূলত আমি যেটা বলতেছিলাম যে বাংলা ফার্স্ট পার্টের এবং সহপাঠ যেটা রয়েছে, এগুলো থেকে নাটক এবং উপন্যাস থেকে দুইটি প্রশ্ন থাকে, এবং গদ্য এবং পদ্য থেকে প্রশ্ন থাকে, এবং সেগুলো থেকে আবার গ্রামার রিলেটেড প্রশ্ন দেয়। সো কেউ যদি খুঁটিয়ে খুঁটিয়ে বাংলা ফার্স্ট পার্ট এবং সহপাঠ বইটি পড়ে, তাহলে তার পাস তো করবেই, এবং মোটামুটি একটা ভালো মার্ক সিকিউর করা পসিবল। সো আমাদের স্কুল অফ এক্সিলেন্সে এই ব্যাপারটা আর কি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হয় শিক্ষার্থীদেরকে, খুবই ভালোভাবে বিশ্লেষণ করে করে বাংলা যে ফার্স্ট পার্টটা রয়েছে গদ্য এবং পদ্য, সেগুলো বিশ্লেষণ করে করে পড়ানো হয়। এবং আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পার্ট রয়েছে, সেখানকার জন্যেও গদ্য এবং পদ্য থেকে এবং নাটক এবং উপন্যাস থেকেও রিটেনের জন্য যারা যেন শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে, সেই ব্যাপারেও লক্ষ্য রাখা হয় স্কুল অফ এক্সিলেন্সে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হয় এজন্যই। আচ্ছা, অ্যাডমিশনের এই পিরিয়ডে শিক্ষার্থীরা কিন্তু আমি দেখেছি, বা আমি যদি অন্য কোনো মানে যেহেতু আমাদের অফলাইনেও একটা দীর্ঘ অভিজ্ঞতা ছিল পড়ানোর বা পরিচালনা করার, তো সেখানে দেখেছি যে গ্রামারের উপরে অনেক বেশি ফোকাস দেওয়া হয় ক্লাসগুলোতে, কিন্তু যেই বইগুলোতে সত্যিকার অর্থে ওর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, যে দুইটা বই থেকে, এই দুইটা বই তেমন অর্থে খুব বেশি ক্লাসে হয়তো বা পড়ানো হচ্ছে না। এবং অলমোস্ট আমি যদি শুধু বাংলারই কথা বলি, বাংলার প্রায় 70% প্রশ্ন কিন্তু, বা 70% না হলেও 60% প্রশ্ন কিন্তু ফার্স্ট পার্ট থেকেই আসে। বাকি দেখা গেল 20 বা 25% প্রশ্ন বিরোচন থেকে আসতেছে।
এবং বাকি 15 থেকে 20% প্রশ্ন হয়তো বা তার গ্রামার থেকে আসতেছে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ওই 20% প্রশ্ন নিয়েই বেশি প্রস্তুতি নিচ্ছে, বা ওই 20% গ্রামারকে নিয়ে তারা সারাদিন ব্যস্ত, ওই প্রকৃতি প্রত্যয় কঠিন ব্যাপার ওটা নিয়ে তারা পড়ে আছে, সমাস নাকি 6 মাসও বুঝতে পারতেছে না, এরপরে কারক, এরপরে মানে যতগুলো গ্রামারে যে বিষয়গুলো আছে এগুলোতে এত বেশি মানে ফোকাসড হয়ে যাচ্ছে, যার ফলে যেখান থেকে সত্যি অর্থে তার প্রশ্ন আসতেছে, এইটা যে সে অ্যাডমিশন পিরিয়ডে অবহেলা করতেছে, এটা বেসিক্যালি সে আইডেন্টিফাই করতে পারবে কিভাবে, মানে কিভাবে সে তার অ্যাডমিশন জার্নি শুরু করলে বুঝবে যে এই দুইটা বইয়ের বা 9-10 যে গ্রামার বইটা আছে এই 3টা বইয়ের গুরুত্ব কতটুকু, এটা সে আসলে কিভাবে বুঝতে পারবে? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নগুলো হয়, যে যে ধরনের প্রশ্ন হয় সেখানে মূলত প্রথমত উপলব্ধি করতে হবে যে এটা কি ধরনের প্রশ্ন এবং এটার উত্তর আমি কিভাবে দিব। সো বাংলা ব্যাকরণের যে ব্যাপারটা সেখানে বেশিরভাগ কিছুই মুখস্থ করতে হয়, এবং মুখস্থ করে কি আসলেই কিছু উপলব্ধি করা সম্ভব? কিন্তু আমরা যদি বাংলা ফার্স্ট পার্টের কথা ভাবি, সাহিত্য পাঠ কিংবা সহপাঠের কথা ভাবি, এখানে সাহিত্য রয়েছে, এগুলা পড়ে এগুলো যখন আমরা বিশ্লেষণ করে করে পড়বো তখন আমাদের উপলব্ধি করার ক্ষমতাটা বেড়ে যাবে। সো আমরা যখন এই বইগুলো পড়া শুরু করব তখন আমরা বুঝবো যে না, আসলে আমি এখন প্রশ্ন বুঝতে পারছি এবং উত্তর করাটাও তখন সহজ হয়ে যাবে। সো এভাবেই আসলে শিক্ষার্থীরা বুঝতে পারবে যে আমরা কোনটা আগে আগে শেষ করবো, মানে কোনটা আগে শুরু করবো আমাদের প্রিপারেশনের জন্য, বাংলা ফার্স্ট পার্ট নাকি হচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা, তুমি যখন প্রস্তুতি নেওয়া শুরু করেছিলে, প্রস্তুতির শুরুতেই তো আমরা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস দিয়ে শুরু করি, এবং আমরা ওই সময় দেখেছি যে শিক্ষার্থীরা মোটামুটি বিরক্ত হয় কোশ্চেন বিশ্লেষণের ক্লাসের উপরে, যে ভাইয়া এই ক্লাস কেন, টপিকে যান, অন্য ক্লাস পড়ান। বাট আমরা কিন্তু সবসময় মানে ওটা থেকে বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমরা এটা সবসময় বলতাম যে শুধু কোশ্চেন বিশ্লেষণ ক্লাস করার পরে আসলে আর কোনো ক্লাস বা মানে আর খুব বেশি পড়ানোর কিছু থাকে না, কারণ আমরা তো এখানে বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি যে যে তোমার ঢাবি হোক, রাবি হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর হোক, বিউপি হোক, বা তোমার টার্গেটের যে বিশ্ববিদ্যালয় তোমার হোক না কেন, সেখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী দেখা যায় যে এই কোশ্চেন বিশ্লেষণ ক্লাসে অমনোযোগী, পরবর্তীতে সে বুঝতে পারে না যে কোন কোশ্চেনটা তার পড়া দরকার, কোনটা তার অ্যাভয়েড করা দরকার, কোনটা থেকে প্রশ্ন আসে, কোনটা থেকে আসতেছে না। তাহলে এই অ্যাডমিশন জার্নির শুরুতে একজন শিক্ষার্থীর কোশ্চেন বিশ্লেষণ ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ, বা তোমার এই ক্লাসটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমার সময়? আচ্ছা, আসলে এক এক ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্ন এক এক রকম। সো এই জন্য প্রশ্নের প্যাটার্ন বোঝা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের স্কুল অফ এক্সিলেন্সের প্রশ্ন বিশ্লেষণের জন্য প্রথম দিকে শুরুর দিকে আর কি অনেকগুলো প্রশ্ন বিশ্লেষণ ক্লাস নেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে এবং কি ধরনের উত্তর করতে হবে আমাদের। সো এই দিক থেকে আমি বলতে চাই যে যদি শিক্ষার্থীরা প্যাটার্ন নাই বুঝে যে কোন ধরনের প্রশ্নগুলো আসে, তাহলে তারা এই যে এত বড় একটা সিলেবাস, এই সিলেবাসের মধ্যে কোন কোন টপিকগুলো আগে শেষ করবে এবং কোন কোন টপিকগুলো তারা স্কিপ করে যাবে, এই যে একটা দক্ষতা, এই দক্ষতাটা তারা অর্জন করতে ব্যর্থ হয়। সো এই জন্যই আমি বলতে চাই যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস করার মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন ধরনের টপিক স্কিপ করে যাব, যাতে আমাদের সময়টাও কম লেগে যাবে এবং আমাদের পরিশ্রমও কম করতে হবে। আসলে গাধার মতো পরিশ্রম করে কিছুই হয় না। সো আমি যদি এত বড় সিলেবাস অনেক পরিশ্রম করে শেষ করে ফেলি, দেখা যায় যে অনেকগুলো টপিক থেকে আসলে প্রশ্নই আসেনি। সো এগুলা পড়া আমার বেকার হয়ে যায় না? সো এই জন্যই আমি বলতে চাই যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাস করা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা যদি এবার ইংরেজির অংশে যাই, ইংরেজির জন্য যে এই বইটা ওরা এসএসসিতে পড়ে এসেছে, এই বইটা থেকে আসলে বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ বা রিটেনে, এখান থেকে আদৌ কোনো প্রশ্ন আসে কিনা, এই বইটা কি গুরুত্ব আছে কিনা? আচ্ছা, আমি আগের সেশনে বলেছি যে ইংলিশ ফার্স্ট পেপারের গুরুত্ব কতটুকু। আসলে ইংলিশ ফার্স্ট পেপারে আমি প্রায়শই একটা কথা বলি যে ইংলিশ ফার্স্ট পেপারে এমন কোনো গ্রামার নেই যেটা অ্যাপ্লাইড নেই। সো কেউ যদি এটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, এটাকে যদি কেউ অ্যানালাইসিস করে করে পড়ে, তাহলে সে বুঝতে পারবে যে কোন ধরনের গ্রামার কিভাবে ইউজ হয়। অর্থাৎ সে সেন্টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে ভালো একটা ধারণা অর্জন করতে পারবে এবং এর মাধ্যমে সে রিটেনের দক্ষতা অর্জন করতে পারবে। আরেকটা কথা বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটিতে মূলত রিটেনে আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা রয়েছে, এখান থেকে টপিক ওয়াইজ যে প্যারাগ্রাফগুলো থাকে, এই প্যারাগ্রাফগুলোই মূলত দেয়া থাকে। ঠিক আছে, এবং আমরা যদি ইএফটি যে বুকটা রয়েছে এটা যদি ভালোভাবে আমরা অনুশীলন করি, এটা যদি ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ভালো দক্ষতা লাভ করব এবং আমরা রিটেনেও অনেক এগিয়ে যাব। রিটেনের 20 নম্বরের জন্য তার আসলে মানে এই বই ছাড়া কি আর কিছু পড়ার প্রয়োজন হয়? না, আমি যেটা জানি বা আমি যেটা মানি সেটা হচ্ছে যে রিটেনের যে ব্যাপারটা এটা মূলত প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন কেউ আপনাকে ক্লাস নিয়ে নিল, 2-3টা ক্লাস নিয়ে নিল যে আমি রিটেনের এই 3-4টা ক্লাস নিয়ে নিব, তোমরা রিটেনে অনেক ভালো হয়ে যাবা, এটা আসলে সম্ভব না।
ঠিক আছে, যদি কেউ এই বইটা অনেক আগে থেকে পড়ে বা অনেক বেশি বেশি পড়ে, তাহলে তার যে উপলব্ধি করার ব্যাপারটা এগুলো এটা সে বাড়বে, এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা লাভ করবে, যেটা প্যারাগ্রাফে অনেক গুরুত্বপূর্ণ। আমরা এতদিন যেগুলো সেন্টেন্স পড়ে এসেছি বা প্রচলিত বইগুলোতে যে প্যারাগ্রাফগুলো পাওয়া যায়, সেগুলোতে যে সেন্টেন্সগুলো ব্যবহৃত হয় সেগুলো মূলত খুবই নর্মাল, এগুলোতে মার্ক খুব কমই দিতে পারে। এবং এখানে যে সেন্টেন্সগুলো ইউজ করা হয়েছে সেগুলো যদি আমরা মাস্টার করতে পারি, তাহলে আমরা ভালো মার্ক তুলতে পারবো রিটেনে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেন্টেন্স মেকিং নামে একটা আইটেম থাকে আমাদের রিটেন পার্টে। সো তো ওইটা কি এখান থেকে আসে না অন্য কোনো বই থেকে আসে? এখান থেকেই আসে, প্রায় বেশিরভাগ ওয়ার্ডই এখান থেকে কমন আচ্ছা দিয়ে আচ্ছা দেয়। আচ্ছা আচ্ছা। সো সেই ওয়ার্ড যদি আমরা কমন পাই, তাহলে এই বই থেকে যে হুবহু ওই এক্সাম্পলটা আমরা তুলে দিতে পারি, অথবা ওই রকমই আরেকটা এক্সাম্পল আমরা বানিয়ে দিতে পারি। সো আমি বলতে চাই রিটেন এবং এমসিকিউ উভয়ের জন্য ইংলিশ ফর টুডে বুকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু প্র্যাকটিসের একটা ইস্যু আসলো, লিখিত প্র্যাকটিসের একটা ব্যাপারের কথা তুমি বললা, স্কুল অফ এক্সিলেন্সে তোমাদের তো লিখিত পরীক্ষা হয়েছে, প্র্যাকটিস নেওয়া হয়েছে, তো সেই প্র্যাকটিসগুলো কতটা ইফেক্টিভ ছিল এবং সেই মূল্যায়ন প্রসেসটা আসলে তোমাদের জন্য কতটা ইফেক্টিভ ছিল? আচ্ছা, স্কুল অফ এক্সেলেন্সের যে রিটেন পার্টের প্র্যাকটিস করানো হয়েছিল, তার জন্য খুবই স্বল্প সময় দেওয়া হতো আমাদের। ইভেন আমি কোনো কোনো সময় লিখতেই পারতাম না, হুবু অল্পটুক লিখে ওইটাই সাবমিট করে দিতে হইতো। সো এই যে একটা সময়ের একটা প্র্যাকটিস, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় ঢাবির রিটেন পরীক্ষায় তোমরা সময় পাচ্ছ না, রিটেনের অনেক অল্প একটু লিখে গেছো, সময় শেষ হয়ে গেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, টাইম মেনটেন্যান্সটা। এবং এটার একটা ভালো প্র্যাকটিস আমার হয়ে গেছে স্কুল অফ এক্সেলেন্সের সাথে থেকে, কারণ তারা রিটেনের জন্য ভালো একটা সেশন নিয়েছিল, প্র্যাকটিস করানো হতো রেগুলারলি। আমাদের সেন্টেন্স মেকিং সহ প্যারাগ্রাফ রাইটিং, এগুলোর প্রত্যেকটির জন্য গুগল ক্লাসরুমে আমাদের আলাদা একটা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছিল, সেখানে আমরা প্র্যাকটিস করতাম, এবং সেগুলো অনলাইনে মূল্যায়নের পর সেগুলো আবার টেলিগ্রামে আমাদেরকে দেওয়া হতো, এবং সেগুলোর ফিডব্যাক দেওয়া হতো যে এখানে এখানে এই ভুল আছে, এবং এইখানে এইটা এরকম করে লিখতে হবে, এরকম নানা ধরনের আমাদেরকে কারেকশন দেওয়া হতো। সো আমি মনে করি এটা অনেক ইফেক্টিভ ছিল। আচ্ছা, টাইম মেনটেনের একটা বিষয় বলতেছিল যে লিখিত আমরা কম সময় দিতাম, যেহেতু এক্সাম হলে যাতে করে সে সময়ের ভিতরে লিখতে পারে। তুমি সম্ভবত একটু মানে একটা প্রশ্ন মনে পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারোনি বা এই ধরনের একটা বিষয় বলতেছিলা। তো রিটেনের ক্ষেত্রে আসলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কিভাবে লেখা যায়, অনেকে আছে দেখা গেলো একটা প্রশ্ন কমন পড়ছে প্যারাগ্রাফ, সে খুব বড় করে লেখার চেষ্টা করতেছে, বা বাংলা একটা প্রশ্ন কমন পড়ছে সে অনেক বড় করে লেখার চেষ্টা করতেছে। ওই জায়গাটাতে আসলে কোথায় ব্যালেন্স করা উচিত? আচ্ছা, এখানে মূলত এক একটা আইটেমে এক এক রকমের মার্ক থাকে। যেমন প্যারাগ্রাফে রয়েছে 10 মার্ক, এবং তুমি যদি খুব ভালোভাবেও লেখো, তোমাকে তবুও কিন্তু 10-এ 10 দিবে না। দেখা গেল তুমি পুরো প্যারাগ্রাফ 10 মিনিট বা 15 মিনিট ধরে লিখলে, কিন্তু সেখানে তুমি মার্ক পেয়ে গেলে হচ্ছে প্রায় 6 বা 7, কিন্তু তোমার রিটেনে মার্ক আছে 20। তো প্যারাগ্রাফ অ্যাটেন্ড করতে যে বাকি আইটেমগুলো তোমার মিস হয়ে গেল, তো এটা একটা সুযোগের হাতছাড়া, তাই না? সো মূলত একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, স্বল্প সময়ে মোটামুটি একটু ভালোভাবে লিখতে হবে, এবং সবগুলো আইটেম টাচ করে যেতে হবে, তাহলেই মূলত রিটেনে ভালো করা সম্ভব, এবং এভাবেই মূলত একটা ভালো ফলাফল লাভ করা যাবে। আচ্ছা, আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ভার্সিটিতে মোটামুটি গত 2-3 বছর ধরে বিগত বছরের প্রশ্নগুলো থেকেই বেশি প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ খুব ক্রিয়েটিভ প্রশ্ন খুব কমই আসতেছে বলা যায়। ইভেন ফার্স্ট পার্ট থেকে আসলেও বিগত বছরগুলো থেকে আসতেছে, ভোকাবসও বিগত বছর থেকে আসতেছে, বাংলার বিরোচন অংশগুলো বিগত বছর থেকে আসছে, সাধারণ জ্ঞানেরও বিগত বছর থেকে একটা বড় সংখ্যক প্রশ্ন মোটামুটি চলে আসতেছে। তা আমরা যদি আমাদের যেই শিক্ষার্থীদেরকে যে একটা বই দেওয়া হয়, যে চমৎকার একটি ডাইজেস্ট বই দেওয়া হয় প্র্যাকটিসের জন্য, এবং এটা তোমাদের সময়ও তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা মূলত খুবই একটা প্র্যাকটিস, এখানে শুধু প্রশ্ন এবং উত্তর থাকে, এখানে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকে না। তো আমাদের ক্লাসে যখন তোমাদেরকে পড়ানো হয় যে কোনো বিষয় ডিটেলস যখন পড়ানো হয়, ওর পরে এই বইটা প্র্যাকটিসের জন্য কতটুকু সহায়ক ছিল তোমার প্রস্তুতির ক্ষেত্রে? আচ্ছা, মূলত আমাদের জিকের জন্য বা যে কোনো বাংলা বা ইংলিশের জন্য বলা হোক, সো যেখানে স্লাইডগুলো দেওয়া হয়, স্লাইডগুলোতে আমি আগেই বলেছি এগুলো অনেক ইনফরমেটিভ থাকে, এবং সেখানে ওই স্লাইডের বাইরেও অনেক কিছু অ্যাড করা হয়, মানে একটা বিষয় বোঝানোর জন্য অন্য আরেকটা ডেটা সংগ্রহ করা হয়। এবং আমরা যখন স্লাইডগুলো কমপ্লিট করি বা পড়ি, তখন অবশ্যই আমাদের প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, তাই না? সো আমাদের টিচাররা যা পড়িয়েছেন তাদের লেখা বই থেকে যখন আমরা প্র্যাকটিস করব, তো এগুলোর মধ্যে একটা মিল পাবো, তাই না? এবং যখন আমরা প্র্যাকটিস করব, তখন আমাদের যে স্লাইডগুলো থেকে যা পড়েছি, তো সেগুলো আমাদের আরো ভালোভাবে মনে থাকবে, এবং সেগুলো আমাদের দক্ষতায় থাকবে। সো আমি মনে করি যে এই ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করাটা অনেক বেশি ইফেক্টিভ হয়েছিল। আচ্ছা, রিয়াল কোশ্চেনের মুখোমুখি হওয়াটা কিন্তু ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি অনেক পড়তেছি, অনেক প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন আসতেছে, ওই ওই রিয়াল কোশ্চেন বোঝার ক্ষেত্রেও মানে এই ডাইজেস্টটা কতটা সহযোগিতা করে? বিশেষ করে আমি যদি ইংরেজির কথা বলি, ইংরেজিতে তো প্রচুর পরিমাণ মানে প্র্যাকটিস দেওয়া আছে, এটা ফার্স্ট পার্টের আছে, এবং প্রত্যেকটা টপিকের শেষে ভোকাবসের এই যে আমরা যদি দেখি যে যদি দেখা স্টুডেন্ট যদি দেখা যায় এখানে, যেমন এখানে
ভোকাবস আছে, ফ্রেজ ইডিয়মস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এই বিষয়গুলোও তোমার প্রস্তুতিতে আসলে কতটুকু সহযোগিতা করেছিল? আচ্ছা, আমাদের যে ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন থাকে সেটা একটু আলাদা থাকে। আমাদের শিক্ষার্থীরা ভুল করে কোথায়, তারা একটু কঠিনভাবে নিয়ে নেয়। তারা দেখা যায় যে কঠিন কঠিন ভোক্যাবস যেগুলো আসলে কখনোই দিবে না, কারণ ভোক্যাবসগুলো মূলত আমাদের ইএফটি থেকে দিয়ে দেয়। সো তারা এগুলো স্কিপ করে কঠিন কঠিন ভোক্যাবস করে সময় নষ্ট করে ফেলে। দেখা যায় যে পরীক্ষার হলে যে ভাবতেছে না আমি তো এগুলো পড়লাম, এগুলো থেকে কমন আসলো না, হতাশ হয়ে যায়। সো আরেকটা ব্যাপার আমরা যেটা লক্ষ্য করি যে ডাইজেস্টে আমরা ডাইজেস্ট প্র্যাকটিস করার পর আমরা ইতিমধ্যে স্লাইড পড়েছি, তো সেগুলো আমাদের আরো ভালোভাবে মনে থাকে। এবং কোশ্চেন প্যাটার্ন আমরা বুঝবো কিভাবে, কারণ আমাদের ডাইজেস্টগুলো যেগুলো রয়েছে স্কুল অফ এক্সেলেন্স থেকে সরবরাহকৃত, সেগুলোতে ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে। অর্থাৎ এখানে তথাকথিত অনেক কঠিন এগুলো কখনো ইউজ করা হয়নি। অর্থাৎ ইউনিভার্সিটির যেরকম প্রশ্ন আসে সেরকম এক্সাম্পলই এখানে দেওয়া হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা যদি এগুলো প্র্যাকটিস করে এবং অনুশীলন করে, তাহলে তারা ইউনিভার্সিটিতে যে বুঝতে পারবে যে আসলে আমার এগুলো করা একদম উচিত হয়েছে এবং আমি প্রশ্ন প্যাটার্ন ধরতে পেরেছি, তাকে হতাশ হতেও হবে না। আচ্ছা, টেক্সট বুক মানে পড়ার পরেও আমরা তো বারবারই বলতেছি যে টেক্সট বুক থেকেই মোটামুটি 70% প্রশ্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আসে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, রিটেন আর এমসিকিউ সহ আর কি। তো টেক্সট বুকের পড়ার পাশাপাশিও কিন্তু শিক্ষার্থীরা ইংরেজির, আমি যদি গ্রামারের কথা বলি, বাজারে অসংখ্য গ্রামার বই তারা কিনে থাকে। এরপর আমি যদি ভোকাবসের কথা বলি, সেখানেও তারা বিভিন্ন ভোকাবুলারি বই কিনে থাকে। আমি যদি ফার্স্ট পার্টের বইয়ের কথা বলি, সেটারও সহায়ক বই হিসাবে অনেক ধরনের বই তারা সংগ্রহ করে থাকে। এরপরে হচ্ছে যে লিখিতর জন্য তারা ফ্রি হ্যান্ড রাইটিং এর বিভিন্ন বই টই ইত্যাদি অনেক কিছু সংগ্রহ করে থাকে। বা অনেকেই আছে একটু অ্যাডভান্স লেভেলের গ্রামারের, অনেকে হয়তো শুনে যে না ঢাকা ইউনিভার্সিটি টিচাররা বা বিভিন্ন ইউনিভার্সিটিরা ব্যারন স্টফেল বা ক্লিফ স্টফেল থেকে প্রশ্ন করে থাকে, তার জন্য আবার সেই বইটাও কিনে থাকে। তো এই এতগুলো বই অ্যাডমিশন পিরিয়ডে একজন শিক্ষার্থীর কি আসলে পড়ে শেষ করা সম্ভব হয় যে আচ্ছা, সময় পাওয়া যায়? আমি আগেই বলেছি যে শিক্ষার্থীরা মূলত এই সময় একটু আবেগের মধ্যে থাকে। তারা যখনই একটা বই দেখে তখনই সেটা কিনে ফেলে, কিন্তু আগেরটা পড়া শেষ না করেই। ঠিক আছে, কিন্তু আমাদের যে প্রচলিত গ্রামার বই বলেন বা ভোক্যাবস বলেন বা রিটেন বই বলেন, এগুলাতে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এগুলাতে প্রকারভেদ দিয়েছে। প্রকারভেদ দেওয়ার পরে একটু নর্মাল একটু গ্রামার গ্রামার দিয়েছে, এগুলা দিয়ে বইগুলো ভরা। সো এগুলা থেকে শিক্ষার্থীরা মজায় মজায় শিখবে, পড়বে ভালোভাবে, কিন্তু এই যে এক্সাম হলে যে ধরা খাবে যে আমি তো পড়লাম কিন্তু পারলাম না, আমি তো ধরতে পারলাম না এক্সাম্পলটা, এবং এটার উত্তর কি হবে সেটাও আমি বলতে পারলাম না। সো এটা মূলত এই কারণেই হয় যে মূলত বাজারে প্রচলিত বইগুলা থাকে, এগুলাতে যে ভোকাবস গুলো ইউজ করা হয় এগুলা এবং এগুলা তো মূলত খুবই আনকমন থাকে, এগুলা থেকে প্রশ্ন এত করা এত যায় না। এত বই যদি একজন না পড়ে শুধু যদি সে আমাদের ক্লাসগুলো করে, ক্লাসের স্লাইড, টেক্সট বুক এবং এই বই যদি এখান থেকে সে সরাসরি প্র্যাকটিস করে, তো এতটুকু করলে কি তার পক্ষে অন্তত পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভালো পজিশন করার সুযোগ আছে নাকি? আচ্ছা, আমি বলেছি যে ঢাকা ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড সেটা আমাদের স্কুল অফ এক্সেলেন্স ফলো করে মূলত। তাদের যে ডাইজেস্টগুলো রয়েছে এগুলাতে যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেটা হুবহু ঢাকা ইউনিভার্সিটির মতোই। সুতরাং শিক্ষার্থীরা যদি এই এক্সাম্পলগুলো ফলো করে বা এগুলো অনুশীলন করে, তাহলে ঢাবির প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবে এবং তাকে অবশ্যই হতাশ হইতে হবে না। ঠিক আছে। আচ্ছা, তুমি বলতেছিলে এর আগে আমরা যখন মানে কথা বলতেছিলাম, তো তুমি বলতেছিলে সাধারণ জ্ঞানে তুমি বেশ মোটামুটি ভালো একটা ধরনের মানে প্যারার ভিতরে ছিলা, এবং একটা সাধারণ জ্ঞানের জন্য তোমার অনেকগুলো বই পড়তে হয়েছে, এবং তুমি যখন ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করলে, পরীক্ষার প্রশ্ন দেখার পরে তোমার কাছে মনে হয়েছে যে এত না পড়লেও হয়তো বা হইতো আর কি, কারণ সবগুলো বইতে তো অলমোস্ট সেম। জি। তো সাধারণ জ্ঞান প্রস্তুতি নিয়ে যে স্টুডেন্টরা একটা ভয় ভীতি কাজ করে, তো আমরা তো তোমাদের ক্লাস নিয়েছি, তোমাদের হলো যে একটা ডাইজেস্ট প্রোভাইড করেছি সাধারণ জ্ঞানের। আর আমরা সবসময় বলতাম যে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক গুলো তোমরা পড়ো। তো একজন শিক্ষার্থী যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত করে, আমাদের যদি স্লাইড পড়ে এবং এখান থেকে যদি রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করে, আর সাম্প্রতিকের জন্য যদি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে, সাধারণ জ্ঞানে তার আসলে এক্সট্রা আর কোনো কিছুর প্রয়োজন হচ্ছে কিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, বাজারে প্রচলিত যতগুলো বই পাওয়া যায় সাধারণ জ্ঞানের, আমি প্রথমত বুঝতে পারিনি, আমি যখন অ্যাডমিশনের একজন শিক্ষার্থী ছিলাম বা ক্যান্ডিডেট ছিলাম, তখন আমি বুঝতে পারিনি যে প্রতিটা বইয়ে আসলে প্রায় ধরনের একই ধরনের তথ্য দেয়া থাকে। আমি মূলত প্রায় ভাই যেহেতু বললেন, আমি সাধারণ জ্ঞানে খুব ভীত হয়ে গেছিলাম যে আসলে আমি পারবো কি না, অনেক বড় সিলেবাস, কোথা থেকে প্রশ্ন করবে কোথা থেকে করবে না। আরেকটা ব্যাপার ভাইয়া তুলে ধরলেন যে সাম্প্রতিকের যে ব্যাপারটা, এখানে মূলত বাজারে যে ক্যাপসুল বা যাই বলেন এগুলো পাওয়া যায়, এগুলোতে এত এত ইনফরমেশন, এত এত ইনফরমেশন তো ঢাবি শিক্ষক দেখে দেখে সেগুলো আবার হুবহু তুলে দিবে না প্রশ্নে, তাই না? সো এই জন্য আমি পরে ভাবলাম যে না, এত সময় নষ্ট করা তো আসলে উচিত না। আর স্কুল অফ এক্সেলেন্সের কথা যদি বলতে চাই, তাহলে তাদের যে, আমি আগেই বলি বা এবং বারবার
বারবার বলতে থাকবো যে স্কুল পেন্সিলে যে স্লাইডগুলো দেওয়া থাকে স্লাইডগুলো, এবং স্লাইডগুলোতে অনেক ইনফরমেশন দেওয়া থাকে এবং সেই ইনফরমেশনগুলো আবার বোঝানোর জন্য বাইরে থেকে আরও ইনফরমেশন কালেক্ট করা হয়। সো এগুলো অনেক তথ্যবহুল হয়ে যাচ্ছে এবং আমাদের যে ডাইজেস্ট দেওয়া হয় এগুলোতে আবার ওই যে স্লাইডগুলো পড়ানো হয়েছে সেগুলো থেকে আবার অনুশীলনের ব্যবস্থাও রয়েছে। সো আমরা যদি স্লাইডগুলো পড়ার পর তারপর যদি আমরা ডাইজেস্টে হাত দিই বা ডাইজেস্ট অনুশীলন করি, তখন আমরা অনেক দক্ষ হয়ে যাব এবং এবং হচ্ছে আমাদের পরীক্ষায় আমরা ভালো ফলাফল অর্জনে ইতিবাচক একটা অবস্থা পাবো। বুঝতে পারা যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে আমরা তোমাদেরকে তোমাদের সময় একটা ওএমআর বুক দিয়েছিলাম, যেখানে আসলে আমি যদি দেখাই শিক্ষার্থীদের একটা ওএমআর বুক। তো এইখানে মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, এই সকল বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা ওএমআর শিট এখানে দেওয়া আছে, আলাদা আলাদা ভার্সিটি আলাদা আলাদা ওএমআর শিট দেওয়া আছে। তো অনেক সময় হয় কি, যারা অনলাইনে তোমার ক্লাস করে, কোচিং করে, তারা ভাবে যে আমি তো অফলাইনে মানে পরীক্ষার এনভায়রনমেন্টটা পাচ্ছি না, ওএমআর কিভাবে হয় সেটা বুঝতে পারছি, যেহেতু অফলাইন গুলো তো ওএমআর হয়, অনলাইনে আমাদের তো মোবাইলে পরীক্ষা হচ্ছে বা ওইখানে জাস্ট অপশন ক্লিক করলে আমার পরীক্ষাটা হয়ে যাচ্ছে। তো ভর্তি পরীক্ষার একজন শিক্ষার্থীর প্রস্তুতির ক্ষেত্রে বাসায় বসে মানে সে যদি আগেই তার ভার্সিটির ওএমআর সম্পর্কে অবগত হয়, এগুলো কিভাবে ফিল আপ করতে হয়, এটা তার কতটুকু এক্সাম হলে যে সহায়ক হয়? আচ্ছা, এখন শিক্ষার্থীরা যদি অনলাইনে ক্লাস করে এবং অনলাইনে পরীক্ষা দেয়, দেখা যায় যে অনেক প্ল্যাটফর্ম কি করে অনলাইনে পরীক্ষা নেয়, ঠিকই নেয়, কিন্তু তারা আলাদাভাবে কোনো ওয়েমার শিট প্রোভাইড করে না, যার কারণে শিক্ষার্থীরা বুঝতে পারে না যে আমাদের পরীক্ষার হলে আমাদের ওয়েমার শিটটা কেমন হবে। কিন্তু আমাদের স্কুল অফ এক্সিলেন্স থেকে সরবরাহকৃত যে ওয়েমার শিটটা দেওয়া হয়, এখানে বিভিন্ন ভার্সিটিতে যেভাবে কোশ্চেনের আর কি দাগাতে হয় ওয়েমার শিট আছে, সেরকমভাবেই এখানে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যদি এখান থেকে প্র্যাকটিস করতে থাকে তাহলে তার ইউনিভার্সিটিতে যে সেই ওয়েমার শিটটা আর অপরিচিত লাগবে না। ঠিক আছে, এখান থেকে প্র্যাকটিস করতে পারলে সেটা পরিচিত হয়ে যাবে এবং সে অনেকটা কমফোর্টেবল হয়ে যাবে, তার কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, তার মানে এইটা মোটামুটি তার হলো যে বাসায় বসে পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা মানে ওই ওয়েমার এর সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য এটা খুবই ভালো ইফেক্টিভ হবে তোমার কাছে মনে হচ্ছে? আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেটা হলো একটা স্টাডি প্ল্যানার। আমি যদি দেখাই যে এরকম একটা স্টাডি প্ল্যানার আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হয়, এইটা মূলত হচ্ছে যে এক ধরনের শুরুতে একটা মাসিক লক্ষ্য নির্ধারণ করতে, অর্থাৎ এই মাসে আমি কি কি ব্যাপারগুলো করব, অনলাইন ক্লাস, পরীক্ষা, তারপরে প্র্যাকটিস, নামাজ, রেকর্ড ক্লাস, ডাইজেস্ট কতটুকু পড়বো, পত্রপত্রিকা, মুখস্থ অংশ, লিখিত, বাংলা, ইংরেজি, ঘুম, তারপরে তাহাজ্জুদ নামাজ বা আবার আমি যদি আলাদা আলাদা মুখস্থ অংশেও যাই, এখানে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা কয়টা পড়লাম, এটা একটা মাসিক নির্ধারণ প্রথমে তাকে করতে হয়, অর্থাৎ আমি এই মাসে কি কি কাজ করব, এবং এই প্রত্যেকটা মাসের কাজগুলো আবার তাকে এই জায়গাটাতে লিখতে হয়। অর্থাৎ আমি একদমই সকাল 4টার সময় ঘুম থেকে উঠলাম, 4টা থেকে 4:30 পর্যন্ত কি করলাম, 30 মিনিট আমি কি করলাম, এখানে তার বিবরণ লিখতে হয়। এভাবে প্রতিদিনের একটা হিসেব তাকে এখানে রাখতে হয়। রাখার পরে এখানে আবার এক নজরে লেখার সুযোগ আছে, অর্থাৎ এক অনলাইনে সে ক্লাস কতক্ষণ করলো, তাহলে 3 ঘন্টা হলো 3 ঘন্টা, 4 ঘন্টা হলো 4 ঘন্টা, অধ্যয়ন সে কয় ঘন্টা করলো লেখার সুযোগ আছে। আমাদের যে ডাইজেস্ট তাকে প্রোভাইড করা হয় সেখান থেকে সে কতটুকু প্র্যাকটিস করলো, সে ঘুম এবং বিশ্রাম অর্থাৎ কতক্ষণ ঘুমালো, কতক্ষণ বিশ্রাম দিল, এটাও এখানে লেখার সুযোগ আছে। এবং এই ব্যাপারগুলো আবার প্রতিদিন তাকে হচ্ছে যে আবার হচ্ছে যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তাকে হচ্ছে যে প্রতিদিন আচ্ছা, এই যে এইখানে মানে পুরো মাসের একটা হিসেব তাকে আবার এখানে রাখতে হয়। যেমন শুরুতে আছে ধর্মীয় পুস্তক অধ্যয়ন, অর্থাৎ যদি সে কোরআন পড়ে থাকে, হাদিস পড়ে থাকে, তাহলে সে এখানে এটা লিখতে পারবে কত মিনিট সে অধ্যয়ন করছে। এরপরে নামাজ বা প্রার্থনা করছে কিনা এখানে টিক চিহ্ন দেওয়ার সুযোগ রয়েছে। লাইভ ক্লাস সে কতক্ষণ করেছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অন্যান্য, এখানে সে ঘন্টাগুলো লিখবে। রেকর্ড ক্লাস কত ঘন্টা করেছে, অধ্যয়ন কত ঘন্টা করেছে, সে ক্লাস নোট করেছে কিনা, অর্থাৎ আমরা ক্লাসে নোট করতে বলি শিক্ষার্থীদেরকে, করলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান করেছে কিনা টিক দিবে। পরীক্ষায় কত নম্বর পেয়েছে, অর্থাৎ তার ক্লাস টেস্টে, উইকলি টেস্টে, ইভ্যালুয়েশন টেস্টে বা অন্যান্য পরীক্ষায় সে কত নম্বর পেয়েছে, এখানে সেটা লিখতে পারবে। বাড়ির কাজ কিছু দেওয়া থাকে অনেক সময়, সেগুলো সে করেছে কিনা টিক চিহ্ন দিবে। ডাইজেস্ট থেকে সে কত পৃষ্ঠা পড়লো, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সে পৃষ্ঠা নম্বরে এখানে লেখার সুযোগ রয়েছে একজন শিক্ষার্থী। লিখিত অংশ বাংলা এবং ইংরেজি সে কয়টা প্রশ্ন লেখলো বাসায়, সেই সংখ্যাটা লেখার সুযোগ রয়েছে। মুখস্থ অংশ বাংলা, ইংরেজি সে কয়টা অংশ মুখস্থ করলো, ভোকাবস বা বিরোচন অংশ, এটা লেখার সুযোগ রয়েছে। পত্র পত্রিকা পড়লো কিনা টিক চিহ্ন দেওয়ার সুযোগ রয়েছে। ব্যায়াম অর্থাৎ এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ মানে মেন্টালি সুস্থ থাকার জন্য, সেটা সে কত ঘন্টা করলো। ইন্টারনেট সে কয় ঘন্টা ব্যবহার করেছে, আমরা অনেক সময় ফেসবুক বা ইউটিউব এই ব্যাপারগুলো দেখে থাকি, যদিও আমাদের কোনো ক্লাস ফেসবুকে হয় না, যে কেউ চাইলেই ফেসবুক বন্ধ করে রাখতে পারে, আমাদের ক্লাসগুলো জুমে হয়, ইউটিউবের প্রয়োজন হচ্ছে না, আমাদের ওয়েবসাইটে সকল রেকর্ড ক্লাস পাওয়া যায়।
তো তারপরে অনেকেই ইন্টারনেট ব্যবহার করে কয়েক ঘন্টা সময় নষ্ট করলে এটা লেখা যায়। শিখবো শেখাবো বলে আমাদের একটা মোটো আছে, আপনারা জানেন আমাদের টি শার্টে লেখা আছে শিখবো শেখাবো। বেসিক্যালি আমরা এই প্রশ্নটা কেন, যে অর্থাৎ আমরা ওদেরকে যে বিষয়টা শেখাচ্ছি, ওরও তো জুনিয়র আছে যারা কলেজে পড়াশোনা করতেছে, বা 25 ব্যাচে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবা, তোমাদের 26 ব্যাচে যারা আছে তারা জুনিয়র আছে। অর্থাৎ আমাদের কাছ থেকে যেটা শিখলে আমরা চাই যে মানুষের শেখার সর্বোত্তম প্রসেস হলো অন্যকে শেখানো। অর্থাৎ তুমি আমাদের কাছ থেকে যা শিখবা এটা যদি তুমি আরেকজনকে শেখাও, তাহলে ওই পার্টিকুলার টপিকটা তুমি অনেক ভালোভাবে শিখতে পারবা। শেখার এর চেয়ে সহজ মাধ্যম আসলে আর নাই। একটা জিনিস আত্মস্থ করা, মুখস্থ করা, মনে রাখা, ওইটাকে আরো বেশি এক্সিলেন্সের জায়গায় নিয়ে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আরেকজনকে শেখানো। তো স্কুল অফ এক্সিলেন্সের মেন্টররা এত দক্ষ কেন? কারণ তাকে দেখো, সাইফ ভাই প্রায় 19 বছর ধরে একটা জিনিস শেখাচ্ছেন, নিজেও যেমন শিখতেছেন অন্যদেরকেও শেখাচ্ছেন। তো তুমি যখন আমাদের কাছ থেকে শিখবা, এইটা যখন তোমার জুনিয়রদেরকে শেখাবা একটা টপিক, তখন দেখবা যে ওই টপিক নিয়ে তোমার আরো ব্রেন খুলে যাচ্ছে, তোমার মাথার ভিতরে আরো নতুন নতুন আইডিয়া আসতেছে, তুমি আরো বিষয় সহজে ক্র্যাক করার মানে টিপস এন্ড ট্রিক্স গুলো তোমার মধ্যে চলে আসবে। এখানে শিখবো শেখাবার একটা পোর্শন এখানে আছে। এরপর একটা আছে নিজেকে জানার একটা ব্যাপার। অর্থাৎ সারাদিন তুমি যখন এটা মানে নিজেকে তো জানতে হবে যে আসলে আমি আজকে সারাদিন যা যা করলাম এগুলো ঠিকঠাক করলাম কিনা, আজকে হয়তো অনলাইন ক্লাস করি নাই, এটাকে আমার ঠিক হলো কিনা, ক্লাসগুলো করা দরকার ছিল, আজকে পরীক্ষা অংশগ্রহণ করি নাই। আমাদের তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষার কিন্তু সলভ রেকর্ড ক্লাস দেওয়া হয়। সো পরীক্ষা আমার কোনটা ভালো হলো, আমি রেকর্ড ক্লাস দেখে এটা বুঝলাম কিনা, সেই বিষয়গুলো এখানে সুযোগ রয়েছে। এরপরে রয়েছে ঘুম, তুমি কয় ঘন্টা ঘুমালে সেটাও লিপিবদ্ধ তুমি করতে পারবে, এবং তাহাজ্জুদ নামাজ তুমি পড়েছো কিনা। কারণ আমরা সবসময় অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে বলে থাকি যে সবসময়, নট অনলি এটা অ্যাডমিশনের ক্ষেত্রে, যেহেতু অ্যাডমিশনের এটাও একটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, তো সেখানে স্রষ্টার সাথে সম্পর্ক রাখাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যদি মানে যদি আল্লাহ চায় তাহলে হয়তো আমি অনেক ভালো করতে পারবো। আমি সেই বিষয়ে ওর কাছে আসবো, যেমন ও ভর্তি পরীক্ষা কিন্তু একটা ভুল করেছিল, সেই বিষয়ে আমি হয়তো সে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টে পড়তেছে, আরো ভালো হয়তো করতে পারতো, সে হয়তো পজিশনটা আরো ভালো করতে পারতো, সে বিষয়ে আমরা আসবো। তো এই বিপদের সময় বা আমি যখন কোনো কিছু অর্জন করার চেষ্টা করতেছি, আমার লাইফে কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করতেছি, তখন কিন্তু স্রষ্টার সাথে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বান্দার সাথে স্রষ্টার সম্পর্ক তখনই অনেক বেশি গভীর হয় যখন বান্দা সেজদায় অবনত থাকে। তো যখন তুমি সেজদায় চলে যাবে তখন দেখবে যে স্রষ্টার সাথে তোমার সম্পর্কটা একদম মানে ডাইরেক্ট, মানে কি বলে মানে ডাইরেক্ট লাইন যারে বলে আর কি। তো এটার জন্য তোমার কোনো মাধ্যম প্রয়োজন হয় না, এটার জন্য কোনো মোবাইলে টাকা খরচ হয় না, এটার জন্য ইন্টারনেটেরও প্রয়োজন হয় না। তুমি সেজদায় যাবা এবং তোমার মনে যা চাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনকে চোখের পানি ফেলে সে চাওয়াগুলো চাইলে আল্লাহর তো আসলে মানে উনি তো সীমাহীন, মানে মানে উনি অসীম ক্ষমতার আধার, ওনার কাছে তো মানে অভাব হবে না। তোমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স করে দেয় বা অন্য কোথাও যদি তোমার তোমার পরিশ্রম এবং যোগ্যতা অনুযায়ী দেয়, তাহলে তো আল্লাহর কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারগুলো আমাদের ডাইজেস্টে মূলত থাকে। এবং সর্বশেষ তুমি ওই মাসে কতটুকু বাস্তবায়ন করলা এটা এখানে লেখার সুযোগ আছে। তখন তুমি দেখতে পারবা মাস শেষে যে আমি যেটা পরিকল্পনা নিয়েছিলাম তার সাথে আসলে আমার বাস্তবায়ন কি অবস্থা। এটা একটা তোমার আয়নার মতন। আয়নার সামনে যখন আমি দাঁড়াই তখন কিন্তু আমি দেখি যে আমার চুলটা এলোমেলো আছে কিনা, আমার চেহারার কোথায় দাগ আছে কিনা, আমি ঠিকঠাক পরিপাটি হয়ে আমি বাইরে বেরোচ্ছে কিনা। আমরা আয়নার সামনে কেন দাঁড়াই? এই জন্য তো দাঁড়াই। তাহলে এই পৃষ্ঠাটা তোমার কাছে একটা আয়না। মাস শেষে যখন তুমি এটা ধরবা তখন তুমি বুঝতে পারবা যে আমার যা পরিকল্পনা নিয়েছিলাম বাস্তবায়নের সাথে আসলে তার বিস্তর পার্থক্য আছে। আমি আসলে যেই লক্ষ্যর দিকে ছুটে চলছি, আমার যদি টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন করা, আমার পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়া, তাহলে এর সাথে আসলে আমার আয়না বলতেছে যে না, এটা আমার ভুল হচ্ছে। তাহলে তুমি এটা খুব চমৎকার ভাবে তোমার চেহারাটা বা তোমার প্রস্তুতিটা তুমি এখানে দেখতে পারবে এবং তুমি বলতে পারবা যে তুমি রাইট ট্র্যাকে আসো কিনা, তুমি আসলে আদৌ বিশ্ববিদ্যালয় মানে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা, কিন্তু তুমি তো দেখবা যে তোমার পরিশ্রম আসলে রাইট ওয়েতে হচ্ছে না, সেই বিষয়টা এখানে দেখার সুযোগ আছে। তো তোমাদেরকেও এটা দেওয়া হয়েছিল। এটা আসলে একজন শিক্ষার্থীর পড়াশোনা গোছাতে কতটা ইফেক্টিভ হয় বলে তোমার কাছে মনে হচ্ছে? অ্যাডমিশন টাইমে মূলত সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রুটিন মেনটেন করা। হ্যাঁ, এখন আমরা দিনে পড়াশোনা ছাড়া অনেক কাজ করি, যেমন খাওয়া করি, ঘুমাই, নামাজ পড়ি, বাইরে খেলতে যাই, ব্যায়াম করি, এক্সারসাইজ করি, আবার ইন্টারনেটের সময় অপচয় করি। সো এই যে ব্যাপারগুলা, এগুলা যদি আমরা দেখো, আমরা যদি প্রতিদিন 10টা করে কাজ করি, আজকে 10টা কাজ করলাম, কালকেও 10টা কাজ করলাম, পরের দিনও 10টা কাজ করলাম, এভাবে যদি আমরা মেনটেন করে চলি তখন এগুলো আলাদা কোনো ইফেক্ট ফেলে না। কিন্তু যখন আমরা আজকে 10টা, কালকে 8টা, তারপরের দিন 5টা, তারপরের দিন 7টা বা 10টা বা 11টা বা 15টা, এরকম যখন আমরা রুটিন মেনটেন করি না বা যখন আমাদের অ্যাক্টিভিটিগুলো অনেক বেড়ে যায়, তখন কিন্তু আমরা ফোকাস যে করার ব্যাপারটা আছে এটা আমরা এখানে দক্ষতা হারাই ফেলি। যেমন আমরা নিয়মিত নামাজ পড়ি, এগুলো নিয়মিত আমরা নামাজ পড়বো, নিয়মিত পড়াশোনা করবো, নিয়মিত কখন খাচ্ছি, ঘুমে কত সময় দিচ্ছি, এগুলো যখন আমরা স্টাডি প্ল্যানারে লিখবো বা লিপিবদ্ধ করবো, এগুলো তখন আমাদের ভাই বলেন আয়না স্বরূপ এটা একটা, তখন আমরা দেখতে পারবো আসলে আমাদের কোথায় ত্রুটি হচ্ছে।
যে আমি গতদিন এটা বেশি করেছি বা তার আমি 3-4 দিন ধরে এটা বেশি করতেছি, তখন আমরা এটা শুধরানোর একটা সুযোগ পাবো। সুযোগ পাবো। সো আমরা স্টাডি প্ল্যানার এটা অ্যাডমিশন টাইমে এই দিক থেকে গুরুত্বপূর্ণ, সময় মেনটেনের দিক থেকে বা রুটিন মেনটেনের দিক থেকে। কারণ অ্যাডমিশন টাইমে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ নিয়মিত লেগে থাকার যে প্রবণতা এটা সবার মধ্যে থাকে না। সো স্টাডি প্ল্যান অনেক গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, শিক্ষার্থীরা আমাদেরকে একটা বেশ অভিযোগ করে আর কি, যে ভাইয়া আপনারা বেশি প্রেশারাইজ করেন পড়াশোনার বিষয়ে, বা আপনারা ক্লাসে বকাঝকা করেন, না পড়লে না পরীক্ষা দিলে। আহ, এটা আসলে ওদের কাছে নাকি অনেক বিরক্ত লাগে। তো তোমার কাছে আসলে কি মনে হয়েছে, মানে আমরা কেন একজনকে বকাঝকা করি বা কেন একজনকে প্রেশারাইজ করি? কারণ একজন শিক্ষার্থী, মানে সে তো আমাদের এখানে আসছে আমাদের দায়িত্ব তাকে পড়িয়ে দেওয়া। আমি তাকে টপিক পড়াইছি, ওকে ফাইন, শেষ। এবার সে চান্স পাইলো কি না পেলে এটা তো আসলে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা আসলে একজন শিক্ষার্থীকে কেন এত বেশি বকাঝকা করি, বা কেন তাদেরকে মানে একটু বেশি প্রেশারের ভিতরে রাখি? তোমার কাছে কি মনে হয়েছে? আচ্ছা, বা এটা তোমার জন্য কতটা মানে কোনো মানে সহায়ক ছিল, না এটা তোমার জন্য খারাপ দিক ছিল? আচ্ছা, এরকমটা হয় কারণ হচ্ছে আমরা দেখেছি যে অন্যান্য প্ল্যাটফর্ম গুলাতে বা অন্যান্য শিক্ষকগণ বা অন্যান্য প্রাইভেটে, একাডেমিক লাইফে আমি অনেক প্রাইভেটে পড়েছি, তখন দেখেছি যে আসলে টিচাররা কোনো ভ্রুক্ষেপ করেন আমরা পড়া পারলাম কি না, পড়তেছি কি না। তিনি তার মতো পড়াই দিয়ে চলে যান, তার মতো স্লাইড দিয়ে চলে যান। পরের দিন তিনি দেখেন না আমরা পড়া দিলাম কি না। পড়া না দিলে তিনি আমাদের যে একটা শাসনের ব্যাপার আছে সেটাও করলেন না। সো এভাবে একজন শিক্ষার্থী আসলে পিছিয়ে পড়ে। কিন্তু আমাদের স্কুল অফ এক্সেলেন্সের স্যারেরা আমাদের সাথে একটু রুট ব্যবহার করতেন, কারণ শুধুমাত্র পড়ালেখার বিষয়ে, এবং আমরা যখন সময় অপচয় করি বা একটু বিশৃঙ্খলা তৈরি করি তখন আমাদের সাথে রুট ব্যবহার করা হতো। কারণ এটা শিক্ষার্থীদের ভালোর জন্যই, এবং এটার যে একটা ভালো দিক সেটা এখন আমি পাচ্ছি, তাই না? এখন শিক্ষার্থীরা যদি মনে করে ভাইয়ারা রুট, এবং এই কারণে যদি তারা ভাইয়াদের সাথে লেগে না থাকে বা ভাইয়াদের কথা না শুনে, তখন তাহলে তো তারা পিছিয়ে পড়বে এবং সফলতা থেকে অনেক দূরে চলে যাবে। সো আমি মনে করি যে শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে অধ্যয়নের ক্ষেত্রে, রুড হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার। এখন রুড হওয়ার কারণে যদি আমাদের ভালো হয় তাহলে তো সেটা অবশ্যই ভালো একটা সুফল বয়ে আনতে পারে আমাদের জন্য। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হলো যে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাইলা, পরীক্ষা দিলে, বা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলা, তো তখন আসলে তোমার কাছে কি মনে হয়েছে যে খুব বেশি মানে মানবিকের শিক্ষার্থীরা যারা আমরা আছি, মানে খুব কি বেশি বই পড়াশোনা বা অনেক প্রেশার নেওয়া, বা হচ্ছে যে মানে দুই চার পাঁচটা কোচিং এ ভর্তি হওয়া, এগুলো আসলে প্রয়োজন মনে হয়েছে কিনা যখন তুমি পরীক্ষা দিলে বা প্রশ্ন পাইলে বা চান্স পাওয়ার পরে? আচ্ছা, মূলত অ্যাডমিশন টাইমে সময় অপচয়ের একটা ব্যাপার আছে। এখানে সময় অপচয় আর সময়কে কাজে লাগানো দুইটা ব্যাপার কিন্তু আলাদা। এখন আমরা যদি আহ, সময় অপচয় করি, যেমন অনেকগুলো আমরা একটা কোচিং এ অলরেডি আমি আসি এবং আরেকটা কোচিং আমি নিয়ে নিলাম, বা 2-3টা কোচিং আমি একসাথে যাচ্ছি। তো সেগুলো একটা একটা কোচিং এ যদি আমি মেনটেন করতে না পারি, তাহলে 2-3টা কোচিং এ যে আমার লাভ কি, তাই না? সো এভাবে আমার নিজেরই ক্ষতি হচ্ছে, নিজের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এভাবে সময় অপচয়ের কোনো দরকার হয় না। আবার আরেক দিক থেকে দেখা যায় যে বই কিনে কিনে অনেকগুলো বইয়ের স্তূপ জমা করে রাখে, যে আমি এটা বই কিনলাম, একটু ভালো লাগলো এটা বই কিনলাম, একটা বিজ্ঞাপন দেখলাম এটা বই কিনলাম, কিন্তু আসলে আমার একটা বইও পড়া হইলো না। সো এটা আসলে অপচয়। আর কাজে লাগানোর যে ব্যাপারটা, আসলে অত্যাধিক যে পড়াশোনা করতে হয় এমন না। আমি আগে বলেছি যে সময় নির্ধারণ না করে পড়াশোনা নির্ধারণ করুন, যে দিনে আপনি আজকে কোন কোন পড়াটা আজকে কমপ্লিট করবেন। সেটাতে এখন সময় লাগতেই পারে, এখন 4 ঘন্টাতেও হয়ে যাইতে পারে, 8 ঘন্টাতেও হয়ে যাইতে পারে, 10 ঘন্টাতেও হয়ে যাইতে পারে, এটা ডিপেন্ড করে। সো এই যে অধিক পড়াশোনা করতে হবে এবং খেয়ে না খেয়ে পড়াশোনা, এরকম পড়াশোনার দরকার নেই। আসলে আসলে সুস্থ থাকতে হবে, এবং আমাদের মানসিক যে সুস্থতা এটা আমাদের শারীরিক সুস্থতার উপর নির্ভর করে। সো শারীরিক দিক থেকেও যেন আমরা অসুস্থ না হই সেই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা মানে অফলাইনে যখন কথা বলতেছিলাম তখন আমরা বলতেছিলাম যে আসলে এত যে পড়া লাগে না, এত বই যে পড়া লাগে না, এটা বুঝতে হলেও আসলে অনেক বেশি পড়াশোনা করা লাগে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। বা তোমাদের সময় তো আমরা বারবারই বলেছি যে প্রিসাইজলি পড়ো, আমরা যেভাবে বলতেছি সেগুলোই পড়ো। তারপরেও তো তোমরা মানে আমাদের নির্দেশনা বাহিরেও আরো অনেক পড়ার চেষ্টা করেছো, বা অনেক কিছু তখন মানে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তুমি বুঝতে পারছো যে না আসলে ওনাদের কথাই ঠিক ছিল, আসলে এতটুকু পড়লেও হইতো। তো এই যে একজন শিক্ষার্থী মানে একটা ডিরেকশন ফলো করাটা অ্যাডমিশন পিরিয়ডে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ, মানে কারণ স্বাভাবিকভাবে তারা তো চাইবে যে আরো বেশি পড়ি, বা আরো বেশি আরো বই কিনি, আরো কিছু করি। তো আমাদের ডিরেকশন ফলো করা তাদের জন্য কতটা মানে গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমি যখন ভাইয়াদের সাথে ছিলাম অ্যাডমিশন টাইমে, আমি আগেই বলেছিলাম আমি সাধারণ জ্ঞান অনেক ভীত ছিলাম যে আমি কমন পাবো কিনা। সো ভাইয়ারা কিন্তু আগে থেকেই আমাদের বলে দিতেন যে আমাদের এসবের বাইরে আর পড়ানোর দরকার নেই। কারণ হচ্ছে আমাদের সময় অনেক শিক্ষার্থী প্রশ্ন করতো ভাইয়াদেরকে, ভাইয়া আমরা যদি স্লাইডগুলো পড়ি এবং ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করি এগুলাতেই হবে কিনা। ভাইয়ারা সরাসরি ইতিবাচক উত্তর দিতেন যে হ্যাঁ অবশ্যই হবে, এখান থেকেই হবে। কিন্তু সংখ্যা তো থেকেই যায়, আমরা শিক্ষার্থী, আমাদের মধ্যে সংখ্যা থেকে যায়। সেজন্য আমি বাড়িয়ে অনেক বই পড়েছি, আমি 4-5টা বই পড়েছি এবং অনেক জায়গা থেকে প্র্যাকটিস করেছি। কিন্তু যখন আমি অ্যাডমিশনের পরীক্ষা দিলাম তখন আমি উপলব্ধি করতে পারলাম আসলে যে না, এতগুলো বই পড়া আমাদের উচিত
হয়নি। ভাইয়ারা যেটা বলেছিলেন আমাদের স্লাইড এবং ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করলেই কমন পেয়ে যেতাম, সেটাই আসলে একটু সত্যি ছিল। আর ভাইয়া যেটা বললেন, আসলে আমরা অধিক পড়াশোনার পরেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যে আমরা এত বেশি পড়া উচিত ছিল না। কারণ আমরা যে এতগুলো পড়া পড়েছি সেগুলো ভুল বা সেগুলো অনুচিত ছিল, সেটা আমরা বুঝতে পারি কখন, যখন আমাদের সেই পড়াটা শেষ হয়ে যায় বা আমরা অতগুলো পড়াশোনা শেষ করি। সো আমি আগে থেকেই বলবো যে ডিরেকশন একটা ব্যাপার আছে। আপনি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যাবেন, তাহলেই ভালো ভালো কিছু অর্জন করতে পারবেন। নিজে থেকে কোনো কিছু ডিসাইড করার দরকার নেই। আচ্ছা, তুমি বলতেছিলে যে তোমার ভর্তি পরীক্ষায় দুইটা প্রশ্ন তোমার সঠিকভাবে উত্তর হয়েছিল তুমি জানতে, কিন্তু তারপরেও তুমি দেখেছো এমসিকিউতে ওই দুইটা নাম্বার তোমার যোগ হয়নি। তো একটা শিক্ষা মানে এটা কেন হলো, এবং সেই মানে ওই কারণটার জন্য তারা আসলে এক্সাম হলে কি পদক্ষেপ নিলে এই সমস্যা থেকে সে মানে উত্তরণ পাবে? আচ্ছা, আমি মূলত সাধারণ জ্ঞানে প্রায় 24 পেয়েছি। তো আরো আমার 2 মার্ক পাওয়া উচিত ছিল আমার মতে, কারণ আমি সেই 2 মার্কও সঠিকই দাগিয়েছিলাম। কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেছে, বৃত্ত যে ভরাটের ব্যাপারটা, সেটা আমি হয় কম দাগিয়েছি, না হলে একটু বৃত্তের বাইরে চলে গেছে। সো এদিক থেকে একটু সতর্ক থাকতে হবে। আর এই সতর্ক থাকার একটা মাধ্যম হলো আমাদের স্কুল অফ এক্সেলেন্স থেকে সরবরাহিত ওএমআর শিটটা। এখানে যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন, বৃত্ত ভরাট করবেন, এবং পরবর্তীতে এই যে বৃত্ত ভরাটের ব্যাপারটা, এটা আর ভুল হবে না। সো এইভাবে আসলে এখান থেকে ওভারকাম করা সম্ভব। আচ্ছা, আমি যদি খুবই সংক্ষিপ্তভাবে, আমরা একদম সেশনের শেষে চলে আসছি, আমরা যদি একটা সামারি তোমার কাছে জানতে চাই যে আমি এইবারই এইচএসসি পরীক্ষা দিয়েছি 25 ব্যাচের, তুমি আমাকে পরামর্শ দাও। সেটা হচ্ছে যে মানে কিভাবে আমি পড়লে বা কি করলে, মানে আমরা যেটা স্টুডেন্টদের সবসময় আমাদেরকে প্রশ্ন করে, মানে তাদের কথা হলো যে ভাই কি করলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, কি বই পড়লে আমি কমন পাবো, মানে কেমনে পড়লে আমি আমার স্বপ্নের সাবজেক্ট ল, ইকোনমিক্স বা ইংলিশে পড়তে পারবো। তো তুমি একটু আমাদের শিক্ষার্থীদেরকে খুবই সংক্ষিপ্তভাবে একটা পরামর্শ দাও যে মানে কোন ওয়েতে গেলে সে মূলত তার, মানে যেহেতু সবাই টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হতে পারবে। এর মানে মানে সংক্ষিপ্ত ওয়েটা আসলে কি? আচ্ছা, অ্যাডমিশন টাইমটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আসলে। আমরা মূলত এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে অনেকে ভাবে যে না, 10-15 দিন আমি রেস্ট নিব, পড়াশোনা থেকে একদম চলে যাব, তখন আমরা 10-15 দিন পরে আবার শুরু করব। সো এই ধারণাটা আসলে ভুল। কারণ 10-15 দিন আপনি পড়ালেখা থেকে দূরে থাকলেন, তখন কিন্তু আপনার এইচএসসি পরীক্ষা যে আপনি চাপের মধ্যে ছিলেন এবং অনেক কিছু অর্জন করেছিলেন, সেইগুলো কিন্তু হারিয়ে যাবে আবার। সো এই যে ধারাবাহিকতা, এটা ধরে রাখার জন্য এক্সামের পরপরই অল্প কিছু করে হলেও পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত অ্যাডমিশনের জন্য। আর যেহেতু বাংলা এবং ইংলিশ এটা আমাদের একাডেমিক লাইফে আছে, তো সেগুলোই অনুশীলন করা উচিত। আর যদি আমি বলি যে অ্যাডমিশনের সফলতা লাভ করার উপায়, তাহলে আমি বলতে চাই প্রথমত একা হয়ে যেতে হবে, মানে মানুষের সাথে খুব কম মিশতে হবে, কম কথা বলতে হবে, কম ঘুমাতে হবে, কম খাইতে হবে, নামাজ সৎ থাকতে হবে। এগুলো মেনটেন করলেই মূলত, এবং লেগে থাকার একটা যে ব্যাপার আছে, অনেকেই পড়াশোনা করে আমি আজকে 15 ঘন্টা পড়লাম কিন্তু পরের দিন আমি 4 ঘন্টা পড়তে পারলাম না। এই যে একটা মেনটেনেন্স, এটা কিন্তু একটু আহ, এটা নির্ধারণ করতে হবে বা এটা ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, সো আমি ধারাবাহিকতা মেনটেন করবো, আজকে অল্প পড়লাম, কালকে অল্প পড়লাম, পরশুদিনও অল্প পড়লাম, তারপরের দিন একটু বেশি পড়লাম, এভাবে আস্তে আস্তে বাড়ানো উচিত। এক ধাপে আমি আজকে একটু বেশি খেয়ে ফেললাম, তো তাহলে তো আমার পেট খারাপ করবে, তাই না? আমার যেহেতু অভ্যাস নেই, সুতরাং আমাদের প্রথমে একটা অভ্যাস গড়ে তুলতে হবে বই পড়া, এবং এই ধারাবাহিকতা বজায় রেখে অ্যাডমিশনের শেষ পর্যায়ে যে আমরা পরীক্ষা দিব এবং সফলতা লাভ করবো ইনশাআল্লাহ। মানে আরেকটা প্রশ্ন করতে আমি ভুলে গেছিলাম, তুমি একটা মানে অফলাইনে কথার সময় বলেছিলে যে ভাইয়া আহ, একা একা থাকা বা ওই যে একা একা হাঁটতেছি, মাথার ভিতরে পড়াশোনাগুলো আনতেছি, একদম বিশেষ করে শেষ মুহূর্তে বন্ধুদের সাথে আড্ডা আড্ডা না দিই, এই এই ব্যাপারটা আসলে কি? আচ্ছা, আমি মূলত একটা ব্যাপার বলে রাখি, আমি অ্যাডমিশনের প্রায় শেষের দিকে বলতে একটু আগেই আমি আমার বন্ধুদের সাথে ইন্টারাকশন খুব কমাই দিয়েছিলাম, এবং আমি একা একা হেঁটে বেড়াতাম। কারণ আমি যখন পড়াশোনা করতাম বা বিকেলে যখন শান্ত পরিবেশে আমি হেঁটে বেড়াতাম, তখন আমি যেগুলো পড়েছি সেগুলো আমার মাথায় আবার খেলতো, যে এই ব্যাপারটা এখান মানে থেকে নিজে নিজেকে বোঝাতা, মানে জি, তখন আবার এই ব্যাপারগুলো জি, আচ্ছা তাই তখন আমার কল্পনা করতা? জি অটোমেটিক তখন পড়াশোনাগুলো আমার মাথায় চলে আসতো। এবং এভাবেই আসলে এভাবে হওয়া উচিত। কারণ আমরা যখন পড়াশোনা করি, সেগুলো যখন আবার আমরা ঠান্ডা মাথায় যদি না রিমেম্বার করার চেষ্টা করি বা এগুলো মনে করার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমাদের সেগুলো মাথা থেকে বেরিয়ে যাবে। এটাই আসলে হয়। এই কারণে আসলে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয় যে আমি পড়ছি কিন্তু আমার মনে থাকছে না। এর কারণ একটাই, কারণ তারা বই পড়ার সময় পড়াশোনা করছে, কিন্তু একটু পরে তারা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, বন্ধুদের সাথে গল্প আড্ডা দিচ্ছে, ফেসবুকে সময় অপচয় করছে, বা রিলস দেখছে, এরকম। এই প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা লম্বা সেশন আমরা মাসুদ রানার সাথে কাটালাম। মাসুদ রানা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনার সুযোগ পেয়েছে এবং শুধুমাত্র সে স্কুল অফ এক্সিলেন্স অনলাইন কোর্সেই ছিল।
আমরা তার সেই জার্নি বা তার কাছে পরামর্শ, আমরা বই নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এর বাইরে তোমাদের একটা বিষয় নিয়ে খুবই প্রশ্ন থাকে, সেটা হলো যে ভাইয়া কয়েক ঘন্টা পড়বো। সেই কয়েক ঘন্টা পড়ার ক্ষেত্রে আমার যেটা পরামর্শ থাকবে সেটা হলো যে পড়াশোনায় আসলে কখনো সময় যোগ দিতে হয় না, পড়াশোনায় মনোযোগ দিতে হয়। সো তোমার যত ঘন্টা মনোযোগ থাকে তুমি তত ঘন্টা পড়ো, মনোযোগ নাই ওই ঘন্টা তোমার আসলে আর পড়ার খুব বেশি প্রয়োজন নাই। বা তুমি চাইলে লক্ষ্য নির্ধারণ করতে পারো যে আজকে আমি এতটুকু পড়বো, কারণ তোমরা জানো যে আমাদের অ্যাডমিশন ব্যাচে তোমরা যারা আমাদের সাথে যাত্রা শুরু করবা, তোমার সপ্তাহে 6 দিন ক্লাস হবে এবং 6 দিন 7 দিন পরীক্ষা হবে, ক্লাস টেস্ট এবং একটা উইকলি টেস্ট, মানে 7 দিন পরীক্ষা হবে। এটা একটা হিউজ প্রেশার। তুমি আসলে মানে প্রতিদিনের যে পড়া, এই লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে তুমি হিমশিম খাইতে হবে তোমাকে। এই জন্য চাইলে তুমি যতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারো ততক্ষণও পড়তে পারো, চাইলে তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করো, পড়াশোনা করতে পারো যে আজকে আমি এই বিষয়টা শেষ করবো, বা আজকে ক্লাসে যা পড়ানো হয়েছে ক্লাসে শেষ হওয়ার সাথে সাথে রেকর্ড ক্লাসটা তুমি আরো 1-2 বার করো, প্রয়োজনে কিছু নোটস করো যেগুলো তুমি একদমই বুঝতে পারতেছো না, দেন তুমি প্র্যাকটিসে যাও আমাদের ডাইজেস্ট থেকে, সেখান থেকেও তুমি হচ্ছে যে কিছু যেগুলো বুঝতে পারতেছো না সেই বিষয়গুলো প্রয়োজন এখান থেকে জানার চেষ্টা করো। এইভাবে চাইলে তুমি তোমার অ্যাডমিশনের জার্নিটা কাটাতে পারো পড়াশোনার ক্ষেত্রে। আর আমি আবারও শেষ মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি যে দেখো, তোমাদেরকে এই যে মাত্র এই কয়টা বই এখানে আছে, আমাদের 3টা ডাইজেস্ট, একটা বাংলা, একটা সাধারণ, একটা ইংরেজি। এবং ইংরেজির ক্ষেত্রে ইংরেজি টেক্সট বুক যেটা তোমাদের ইএফটি যেটাকে বলে, ইংলিশ ফর টুডে, এই বইটা মানে একদমই ফরজ, অ্যাডমিশনের জায়গায় তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপরে তোমার বাংলার ক্ষেত্রে সহপাঠ এবং সাহিত্য পাঠ, এই 2টা বই একদমই পড়া পড়া ফরজ ভাই। কারণ বিশ্বাস না হলে তুমি বিগত বছরের কোশ্চেনগুলো আগে দেখো, দেখার পরে তুমি না বুঝতে পারবা যে তোমার টিচার তোমাকে রাইটলি পড়াচ্ছে কিনা। প্রবলেমটা হচ্ছে তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো কেউই পড়ো না, বিশ্লেষণ করো না, টপিক অ্যানালাইজ করো না, ফলে গাধার মতো মুখে টিচার যা পড়াচ্ছে তুমিও সেদিকে তাল দিতেছো, তুমি বোঝোই না যে আসলে তোমার কি পড়া দরকার। তোমার সাজেশন তো তোমাকে নিজেকে কি তৈরি করতে হবে, তখনই তুমি বুঝবা যে আসলে মানে কাট পড়ানো ভালো, কোন কোর্স ভালো, কে কোন রাইট পথে আছে, এটা তো তোমার আগে মানে তুমি যদি নিজে সচেতন না হও, তোমার পক্ষে তো ভাই এটা সচেতনতা তোমার ভিতরে আসবে না, এটা তো কেউ তোমাকে রাস্তা দেখাই দিবে না। এত কিছু জানার পরও তোমার কাছে যদি মনে হয় যে স্কুল অফ এক্সেলেন্স রাইট ওয়েতে নাই, এটা ভুলভাল পড়াচ্ছে, স্কুল অফ এক্সেলেন্স বয়কট করো ভাই, কোনো সমস্যা নাই, এখানে আসারই দরকার নেই। কারণ গত কয়েক বছর ধরে আমি যদি বলি, এবং 1 যুগেরও বেশি সময় ধরে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, এটা একদম চাপাবাজি না, মিথ্যা কথা না, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় এদের তথ্যগুলো খুব ইজিলি পাওয়া যায়, তুমি তাদের প্রসপেক্টাস বা যে কোনো জায়গায় তুমি পাবা। ওদেরকে প্রয়োজনে ফেসবুকে নক দিতে পারো বা যে কোনো গ্রুপে লিখতে পারো যে ভাই অমুক অমুক সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ফার্স্ট হয়েছে, আপনারা কি সাইব স্যারের কাছে পড়ছেন, সাইব তারপরে সাকিব ভাইকে আপনাদের টিচার ছিল, হাসাত আবদুল্লাহকে আপনাদের টিচার ছিল, বাকি ভাইকে আপনাদের টিচার ছিল, এগুলো শুনতে পারো। এবার আমরা দীর্ঘদিন অফলাইনে আমরা ছিলাম, তোমরা জানো প্রায় অফলাইনে ছিলাম 15-16 বছর, আমাদের টিচাররা 1 যুগেরও বেশি সময় ধরে ছিলেন, এখন অনলাইনে পড়াচ্ছেন। অনলাইনেও গত 3 বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ সবচেয়ে বেশি চান্স পাইছে স্কুল অফ এক্সিলেন্স থেকে। এটা বিশ্বাস না হলে তুমি যে কোনো স্টুডেন্টকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সরাসরি তাদের সাথে কমিউনিকেট করো, তাদের সাথে কথা বলো। এই ফেসবুকে বিভিন্ন গ্রুপ টুরুপে তুমি ভাই সঠিক উত্তর পাবা না, কারণ এগুলো এক ধরনের স্ক্যাম। কারণ সেখানে প্রমোটার লোকজন থাকে, ভাই ব্রাদার থাকে, ওদেরকে পেইড করে তাকে ওখানে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়। তো তুমি দেখলে যে বাপরে ভাই এখানে তো 20 জন বলছে অমুক কোচিং, দৌড়ায় যাবা ওই জায়গায়, দিন শেষে কিছুই পাবা না। তুমি রেজাল্ট দেখো যে ওই কোচিং এর সফলতাটা কি পরিমাণ আসছে, ওই কোচিং এর সিনিয়র টিচার কারা, সাবজেক্টিভ ওই ডিপার্টমেন্টে পড়ে কিনা, বা টপার টিচার আছে কিনা। যেমন সেই ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, আমাদের যুক্ত হয়েছে হলো আশরাফুল ইসলাম সাগর, সে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, সে গুচ্ছতে সেকেন্ড ছিল, বিউপিতে সেকেন্ড ছিল, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তম। এবার এই বছর ইংলিশ মেন্টর হিসেবে যুক্ত হয়েছে আমাদের তন্ময়। তন্ময় তো মনে হয় 6টা না কয়টা বিশ্ববিদ্যালয়ের টপ মানে 20-এর ভিতরে ছিল, এর ভিতরে 2-3টা দেশের টপ 3-র ভিতরে ছিল। এরপরে হচ্ছে যে সাইব ভাই বাংলা ডিপার্টমেন্টের, তারপরে মাহফুজ বাংলা ডিপার্টমেন্টের, রিয়াসাত রানা বাংলা ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে হলো ইংরেজির ক্ষেত্রে তো বাদই দিলাম, সাধারণ জ্ঞানে তো আমাদের সাকিব শারিয়ার ভাই, যিনি 14 বছর ধরে সাধারণ জ্ঞান পড়াচ্ছেন। এরপর সাথে আছে আতিক, আতিক হলো 2021-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় 8ম স্থান অধিকার করেছিল। এরপরে আমাদের সাথে আছে আবিদ, আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগে পড়ে। সো এই ব্যাপারগুলো তুমি খোঁজখবর নাও, দেখো, অ্যানালাইজ করো, ক্লাস করো, তোমাকে সঠিক পরামর্শ কারা দিচ্ছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করো, দেন তুমি একটা কোর্স নির্ধারণ করো। সেটা যদি মানে তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার ডিসিশনটা কি, এটা মানে ঠিকঠাক ছিল কিনা। তবে আমরা যেটা বলি যে মানবিক বিভাগের শিক্ষার্থীর জন্য আসলে কোচিং এর খুব বেশি প্রয়োজন হয় না। এটা একদমই, এটা আমার মানে একটা একদমই পার্সোনাল ওপিনিয়ন, বা ওরা যারা চান্স পাইছে ওদেরও পার্সোনাল ওপিনিয়ন। এই বইগুলা জাস্ট টেক্সট বুকগুলা ভাই, টেক্সট বুকগুলাও যদি কেউ পড়ে আর প্র্যাকটিসের জন্য যে কোনো বই তুমি যদি বাসায় বসেও পড়ো, তুমি অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু যদি পজিশন একটু সামনের দিকে আনতে হয়,
দেখা গেল তুমি পছন্দের সাবজেক্ট, কারণ এটা কিন্তু অনেক স্টুডেন্টরা জানে না যে ওরা মনে করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মানে আমি যে কোনো একটা সাবজেক্টে জি। ভর্তি হতে পারবো, ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে তোমার যদি পছন্দের কোনো সাবজেক্ট থাকে, ল, ইকোনমিক্স বা হচ্ছে যে ইংরেজি বা আন্তর্জাতিক সম্পর্ক এই টাইপের, তোমাকে কিন্তু পজিশন সামনের দিকে নিয়ে আসতে হবে। এই সামনের দিকে নিয়ে আসার জন্য কোচিং এর ভালো একটা ভূমিকা আছে, সেখানকার গাইডলাইন। হ্যাঁ গাইডলাইন আছে, টিচারদের পড়ানো আছে, বা কিছু ব্যাপার থাকে যেটা তোমার পজিশনটাকে আরেকটু আপগ্রেড করে। কিন্তু এর বাহিরে তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে খালি চান্স পাইতে চাও, ভাই একটা প্রশ্ন ব্যাংক কেন, কোশ্চেন অ্যানালাইজ করো বিগত 5 বছরের অন্তর্পক্ষে সেই বিশ্ববিদ্যালয়ে, দেন এই টেক্সট বুক গুলো থেকে সেখান থেকে প্র্যাকটিস করো। তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স কেউ আটকাতে পারবে না। কোনো বড় ভাইয়ের পরামর্শ প্রয়োজন নাই, কোনো মোটিভেশনেরও প্রয়োজন নাই, কিচ্ছু লাগবে না। তুমি বাসায় বসে খুব সুন্দর করে তোমার একটা পছন্দের ভার্সিটিতে তুমি চান্স পেতে পারো। এটা খুব ইজি একটা প্রসেস, কারণ টেক্সট বুক থেকেই তোমার সকল প্রশ্ন আসে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে অ্যাডমিশনের এই পিরিয়ডে আশা করি যে তোমরা একটা রাইট ডিসিশন নিতে পারবে, এবং হাজারো কোচিং এর ভিড়ে একটা সঠিক কোচিং বা একটা গাইডলাইন বা একটা মেন্টরশিপ তোমরা গ্রহণ করতে পারবা। তোমাদের আজকে এই সেশনে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি পরবর্তী কোনো সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।